দেখেন আজকে হচ্ছে 9 আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের নবম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির নবম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 157 ধারা। 157 ধারা থেকে দেখেন, গতদিন আমরা আলোচনা করেছিলাম যে পুলিশ যে তদন্ত করে, কিছু কিছু ক্ষেত্রে তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে অনুমতি করতে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার হয় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন এফআইআর দায়ের করে 154 ধারায় এফআইআর হিসেবে এফআইআর রেকর্ড হওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করে 156 একে। 156 একে। আবার যখন আমল অযোগ্য মামলার দায়ের করে থানায়, তখন সেটা জিডি হিসেবে রেকর্ড হয়। রেকর্ড হওয়ার পরে যখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 155(2) ধারায় অনুমতি দেয়, তখন তদন্ত করতে পারে 155(2)-এ। তো এই জায়গায় আমল অযোগ্যের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগতেছে। আবার যদি কোর্টে মামলা করে ম্যাজিস্ট্রেটের কাছে, সেটা আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, উভয় ক্ষেত্রেই যদি ম্যাজিস্ট্রেট তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেয় হচ্ছে 202 ধারায়, অর্থাৎ সিআর মামলার ক্ষেত্রে তদন্ত করতে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। এছাড়াও আমরা যখন থানায় যখন কোনো মামলা রেকর্ড করা হয় না, বা কোনো ব্যক্তি যখন কোনো আমলযোগ্য অপরাধের মামলা দায়ের করতে গেছে ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই অপরাধটা একটা আমলযোগ্য অপরাধ, খুবই গুরুতর প্রকৃতির, এটা সিআর ফরম্যাটে না হয়ে এটা জিআর মামলা আকারে হওয়া দরকার, তখন তিনি 156(3) ধারায় ম্যাজিস্ট্রেটকে কি করবে, সরি, নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে রেকর্ডে কি দেবে, নির্দেশ দেবে 156(3). এছাড়া 157 ধারায় পুলিশ সন্দেহের ভিত্তিতে কোনো আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করতে পারে। এখন 157 ধারায় সন্দেহের ভিত্তিতে তদন্ত কিভাবে করবে, আমি গতদিন একটু আপনাদের বলেছিলাম যে 157 ধারায় তদন্ত করার আগে অবশ্যই ম্যাজিস্ট্রেটে কি দেয়, রিপোর্ট করে। এই সেই 157, 58, 59 এটা আমরা একটু পড়বো। দেখেন, আমরা চলে আসি প্রথমে 157 ধারা। দেখেন, ধারা 157, আমলযোগ্য, এটা একটু বল দিয়ে, আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে পদ্ধতি, প্রসিডিওর ওয়ার কগনিজেবল অফেন্স সাসপেক্টেড। সাসপেক্টেড মানে হচ্ছে কি, সন্দেহ। তো দেখেন, কোন আমলযোগ্য অপরাধের খবর পেলে আন্ডারলাইন করবে, থানার ভারপ্রাপ্ত অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট পাঠাবেন। যখন ওনার কাছে কোনো আমলযোগ্য অপরাধের খবর, কেউ এজাহার করে নাই, ওনার কাছে জাস্ট কি করছে, খবর জানাইছে, তখন উনি এই বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট পাঠাবেন এবং ঘটনা ও পরিস্থিতি তদন্ত করার জন্য অথবা অপরাধীকে গ্রেফতার করার জন্য নিজে ঘটনাস্থলে যাবেন। তিনি নিজে ঘটনাস্থলে যাবেন, নিজে না পারলে অন্য কাউকে, একটু ঠিক করে নেন, অন্য কাউকে পাঠাবেন। ক্ষেত্র বিশেষে তিনি তদন্তের জন্য ঘটনাস্থলে নাও যেতে পারেন। মানে উনি যদি কোনো তথ্য পায়, তাহলে সন্দেহ করার, উনি ইচ্ছা করলে নিজে ঘটনাস্থলে যেতে পারেন, অন্য কোনো অফিসারে পাঠাইতে পারেন, অথবা ওনার যদি মনে হয় যে এই ঘটনা হলো, এই যে তথ্য পাইছি এর উপর ভিত্তি করে ঘটনাস্থলে যাওয়ার কোনো দরকার নাই, এত গুরুতর কোনো অপরাধ না, এটা সে নাও করতে পারে। তবে অবশ্যই যেটা জানাতে হবে, ম্যাজিস্ট্রেটে কি পাঠাবে, রিপোর্ট পাঠাবে। কে পাঠাবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটা ওই যে আমলে নিতে পারে যে ম্যাজিস্ট্রেট, আমলে নিতে পারে যারা 190 করে এসেছে, আমলে নিতে পারে কারা, গোপালগঞ্জের গোপালগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো তথ্য পায়, তাহলে উনি রিপোর্ট করবে গোপালগঞ্জে আমলি আদালতে। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, না, এটা ওই যে আমি বলে দিলাম, আমলে নিতে পারে যে ম্যাজিস্ট্রেট, আমলে নিতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তারা। আর মেট্রোপলিটনে লেখা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ধারা 158 দেখেন, 157 ধারার রিপোর্ট কিভাবে দাখিল করতে হয়। স্বপন সাহেব, এখানে একটা কাগজ নেন, এখানে ইয়া করেন, মাঝখান দিয়ে ভাগ করেন। 157 ধারার রিপোর্ট কিভাবে দাখিল করতে হয়। রিপোর্টস আন্ডার 157 হাউস সাবমিটেড। দেখেন, আন্ডারলাইন করবেন, সরকার নির্দেশ দিলে 157 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরিত প্রত্যেকটি রিপোর্ট সরকার কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নিযুক্ত, আন্ডারলাইন করেন, ঊর্ধ্বতন পুলিশ অফিসার মারফতে পেশ করতে হবে। মানে এই যে যে রিপোর্টটা, উনি এই রিপোর্টটা ম্যাজিস্ট্রেট বরাবর পেশ করবে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মারফত। মারফত মানে কি,
মাধ্যম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই রিপোর্টটা পেশ করবে কার মাধ্যমে? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মারফত। মানে উনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বয়ং নিয়ে যাচ্ছে না, উনি এটা পাঠাচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন ঊর্ধ্বতন কর্মকর্তা কে? এটা নির্দেশ দিবে সরকার। কে নির্দেশ দিবে? সরকার। দেখেন, এরূপ ঊর্ধ্বতন পুলিশ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে কোনো নির্দেশ দিতে পারে। এখন উনি তো ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, উনি তো পাঠানোর আগে এই অফিসার ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ করতে পারে যে তুমি আরো তদন্ত করো। উনি নির্দেশ দিবে কারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারে। এটা কে দিচ্ছে? ঊর্ধ্বতন পুলিশ অফিসার। যেমন দেখেন অধিকতর তদন্ত, এই ধারাটা হচ্ছে এরকম যে আপনি একটু ভালোভাবে বুঝবেন যে আমরা সামনে আজকেই পড়বো যে একটা মামলায় যখন তদন্ত করার পর, জিআর মামলায় তদন্ত করার পর পুলিশ রিপোর্ট দেয়, পুলিশ রিপোর্ট দেয় 173 ধারায়। 173 ধারায় হয় চার্জশিট দেয় অথবা ফাইনাল রিপোর্ট দেয়। তো ম্যাজিস্ট্রেট ওটা ধরেন যদি আমলে নেয়, একসেপ্ট করলো, তাহলে বিচার শুরু হয়ে গেল। সুবিচার শুরু হলো, হোক বা না হোক, 158 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, এই যে ঊর্ধ্বতন অফিসার, উনি ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই বিষয় নিয়ে আরো তদন্তের নির্দেশ দিতে পারে। ম্যাজিস্ট্রেট দেখ বা না দেখ, এই যে আপনার সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় পুলিশ স্বপ্রণোদিত হইয়া অধিকতর তদন্ত করে, এটা ম্যাজিস্ট্রেট অনুমতি দিলেও করতে পারে অথবা কি অনুমতি ছাড়াও করতে পারে। অনুমতি ছাড়া কখন করে? যখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দেয়। 100 কত ধারায়? 58 ধারায়। তো 158 ধারা আপাতত যেটা মনে রাখবেন যে সন্দেহের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করতে পারে, রিপোর্ট করবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। আর এটা বলছে 157। রিপোর্টটা কার মারফত করবে? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মারফত। এটা বলছে কত ধারায়? 158। এবার আমরা চলে এসে 159। ধারা 159, তদন্ত বা প্রাথমিক অনুসন্ধানের ক্ষমতা। মানে ম্যাজিস্ট্রেটের কাছে তো যে রিপোর্ট দিয়ে দিল, উনি তো ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়ে গেল কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন ম্যাজিস্ট্রেট ওই রিপোর্ট পেয়ে কি করবে সেটা বলছে 159। আগের ধারায় যে রিপোর্টের কথা বলা হয়েছে সেই রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট ঘটনার তদন্তের নির্দেশ দিতে পারে বা অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে ইনকোয়ারির ভার দিতে পারে। দেখছেন, মানে ম্যাজিস্ট্রেট যখন ওই রিপোর্টটা পেল, তখন উনি ইচ্ছা করলে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে অথবা কি অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের নির্দেশ দিলে পুলিশে দিবে, আর অধিকতর অনুসন্ধান কে করবে? উনি ওনার যে অধীনস্থ যে ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিবে। তাহলে আমরা এখানে যে তিনটা ধারা পড়লাম, এই তিনটা ধারার সারমর্ম যদি আমরা করি, যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সন্দেহের ভিত্তিতে পুলিশ তদন্ত করে 157 ধারায়। তবে অবশ্যই ম্যাজিস্ট্রেটের রিপোর্ট করবে। ম্যাজিস্ট্রেটের রিপোর্ট কার মারফত করবে? এটা বলছে 158 ধারায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মারফত। আর ম্যাজিস্ট্রেট যখন ওই রিপোর্ট পেয়ে গেল, সে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে বা অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। এটা হলো কত? 159। এই তিনটা ধারা। 158 মধ্যে স্যার একটু প্যাচ থাকতো। বলেন কি প্যাস? প্যাচটা হলো স্যার 198 বলছে যে ওই যে সে ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ম্যাজিস্ট্রেটের কাছে তদন্তটা নেবে, কিন্তু তদন্তটা নেবে, কিন্তু ওটা আবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আহ, কাছে রিপোর্ট করবে। ঊর্ধ্বতন কর্মকর্তা আবার তার অধিকতর তদন্তের জন্য যে আমার কাছে আসার আগে তুমি আর একটা তদন্ত করে না, আসো। সে যে নির্দেশ দেবে এমন তো কোনো কথা না। আপনি আপাতত এইটুক মনে রাখেন যে 157 ধারার রিপোর্ট ম্যাজিস্ট্রেট মারফত পৌঁছাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মারফত। এইটুকুই কাহিনী শেষ। আর সে তো রিপোর্ট নিয়ে যাবে, রিপোর্ট নিয়ে যাওয়ার আগে সে বলতে পারে যে তুমি এই বিষয়ে আরো তদন্ত আর একটু তদন্ত করো। করো। এটা সে বলতে বাধ্য না, সে বলতেও পারে নাও বলতে পারে। তাই চেয়ারম্যান নিয়ে যাবে নির্বাহী বিচারে, চেয়ারম্যান আর এটা মেম্বারের কাছে কি তুমি আর একটু জানিয়ে আমি তো যাবো আচ্ছা নির্বাহী দেখেন, বিচারে। কথা তো হলো আমরা আজকে পড়বো পুলিশি তদন্ত 160 থেকে 163 ধারা। দেখেন, বের করেন। 100 ধারা 160 থেকে 163, পুলিশ কর্তৃক আন্ডারলাইন করবেন সাক্ষী তলব, সাক্ষ্যের জবানবন্দি গ্রহণ এবং উহার ব্যবহার। আমাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে পরীক্ষার প্রশ্নটা এরকম যে পুলিশ তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে থাকে, ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। তখন আমাকে আলোচনা করতে হবে 154 ধারা থেকে 173 ধারা পর্যন্ত।
তো আমরা মোটামুটি 54, 55, 56, 57, 58 এগুলা পড়ছি। এখন যখন তদন্তকারী কর্মকর্তা ধরেন এফআইআর দায়ের করলো, এফআইআর করার সাথে সাথে তো এফআইআর রেকর্ড করলো 154-তে, আর তদন্ত করবে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া 156-এ। এখন তদন্তের ক্ষেত্রে উনি কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে, উনি কি কাউরে গ্রেফতার করতে পারে কিনা, তল্লাশি করতে পারে কিনা, বা আর যা যা পারে, জামিন দিতে পারে কিনা, যা যা পারে, এই বিধানগুলো আছে 160 থেকে 173। কত বলেন? 160 থেকে 173। আচ্ছা, 63 না 73, এই জায়গা 63 আলাদা প্রেক্ষাপট। 160 থেকে 173 দেখেন। তো আমরা প্রথমে 160 ধারাটা দেখবো, যে 160 ধারায় তদন্তকারী পুলিশ কর্তৃক, আন্ডারলাইন করেন, সাক্ষী তলব করা, এবং 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং জবানবন্দির ব্যবহার সম্পর্কে 162 ধারায় আলোচনা করা হয়েছে। আমরা 160-এ চলে আসি প্রথমে। দেখেন, 160 ধারায় তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষী তলব। এটা তলব কি? ধরেন গোপালগঞ্জের চৌরঙ্গি একটা মারামারি সংঘটিত হয়েছে, তো ওখানে মারামারি হওয়ার পরে রুবেল এফআইআর দায়ের করছে গোপালগঞ্জ থানায় গিয়ে। তো এফআইআর রেকর্ড হওয়ার সাথে সাথে পুলিশ তো তদন্ত করতে ঘটনাস্থলে গেল, যাওয়ার পরে উনি জানলো যে ঘটনাস্থলে অমুক 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 ছিল। যারা ওই ঘটনা সম্পর্কে জানে, সেই তদন্তকারী কর্মকর্তা ওই সাক্ষীরে তলব করবে। উনি তলব করবে মানে হচ্ছে ওনার কাছে আসতে বলবে। কত ধারায়? 160 ধারায়। যে কি কি ঘটনা সম্পর্কে জানে, এটা পুলিশ অফিসার তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো দেখেন, ফৌজদারি কার্যবিধির 160 ধারায় তদন্তকারী পুলিশ ঘটনার সাথে, আন্ডারলাইন করেন, পরিচিত যে কোনো ব্যক্তিকে গোল দিবেন লিখিতভাবে, পরিচিত যে কোনো ব্যক্তিকে লিখিতভাবে তলব করতে পারে। তাহলে এই যে যে তলবটা করতেছে, এটা কিভাবে? লিখিত ভাবে। পরীক্ষার প্রশ্ন আসবে যে 160 ধারায় তলব করে কি মৌখিক ভাবে না লিখিত ভাবে? লিখিত ভাবে। এই ধারায় যে ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা হয়, আন্ডারলাইন করবেন, সে হাজির হতে বাধ্য। মানে যারে নোটিশ দিল, সমন দিল, সে হাজির হতে কি বাধ্য। কিন্তু পুলিশ তাকে, আন্ডারলাইন করবেন, হাজির হতে বাধ্য করতে বল প্রয়োগ করতে পারবে না। এটার অর্থ কি? মানে সে হাজির হতে বাধ্য, কিন্তু তারে টেনে হেসে ভয় দেখাইয়ে টেনে আনা যাবে না। যদি কোনো ব্যক্তি তদন্তকারী কর্মকর্তার নিকট হাজির হতে ব্যর্থ হয়, তাহলে সে দণ্ডবিধির গোল দিবেন 174 দ্বারাই দণ্ডিত হতে পারে, যা 1 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, বা জরিমানা সহ যা 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। অর্থাৎ যারে আদালত, পুলিশ অফিসার, সরি আদালত তো না, পুলিশ অফিসার সমন দিল, সমন পাওয়ার পরেও সে আর যায় নাই পুলিশের কাছে, তাহলে সে দণ্ডবিধির কত দ্বারাই দণ্ডিত হবে? 174। এখন কাহিনী বুঝেন, 174 দ্বারাই সাথে সাথে তারা সাজা দেওয়া যাবে না। এই যে যে সরকারি কর্মচারীর নির্দেশ যে অমান্য করছে, সেই যে যে সমন দেওয়ার পরেও আসে নাই, এখন ওই পুলিশ তদন্তকারী কর্মকর্তাকে বাদী হয়ে নালিশি মামলা দায়ের করতে হবে। 195 ধারায় বলছে, বলছে উনি উনি ছাড়া অন্য কেউ মামলা করলে হবে না। কোন সাধারণ ব্যক্তি মামলা করলে কিন্তু আমলে দিবে না। পরে ওই মামলার বিচার কইরা যে আসে নাই তারে সাজা দিবে। কাহিনী বুঝছেন? আচ্ছা, তাহলে 164 ধারা থেকে আমার যে প্রশ্ন আসতে পারে, যে সাক্ষীরে তলব কত দাঁড়ায়? 60 ধারায় কি আকারে? হাজির হতে কি বাধ্য। তবে তারে জোরপূর্বক হাজির করা যাবে না। যদি হাজির না হয় কি হবে? 74 ধারায় দণ্ডিত হবে। এখন যারা একেবারে নিউ কামার, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অনেক সময় কনফিউজড আগে, যে 160 ধারায় যাদের তলব করলো, এ কিন্তু কোনো আসামিরে তলব করে নাই। এটা হচ্ছে কি সাক্ষী, মনে রেখেন, আসামি না কিন্তু সাক্ষী। আচ্ছা, এবার 161 ধারা দেখেন। ধারা 161, তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর গোল দিবেন জবানবন্দি গ্রহণ। আর তার আগে বলিনি, এই যে যে আইও বা তদন্তকারী কর্মকর্তা, এটারে ইনভেস্টিগেটিং অফিসার, নট ইনভেস্টিগেশন। কে বলেন তো? ইনভেস্টিগেটিং। দেখেন, ফৌজদারি কার্যবিধির 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা ঘটনার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ের সাথে পরিচিত ব্যক্তিদের গোল দিবেন মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারে। এই জবানবন্দিটা গ্রহণ করবে কিভাবে? মৌখিক ভাবে। মানে যারে সমন দিল সে যদি আসে, তাহলে আসার পরে তারা জিজ্ঞেস করবে যে অমুক জায়গায় কি কি ঘটছে বলেন। এটা সে বলতেছে কিভাবে? মৌখিক ভাবে। তার নিকট জিজ্ঞাসিত মামলা সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে, আন্ডারলাইন করেন, সে বাধ্য থাকবে। যে কোনো প্রশ্নের উত্তর দিতে সে কি বাধ্য, মানে পুলিশ তাকে যে প্রশ্ন করবে সে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য। কিন্তু যে প্রশ্নের জবাব উক্ত সাক্ষীকে, আন্ডারলাইন করেন, ফৌজদারি অভিযোগের দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যেতে পারে, সেই সকল প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয়। এমন যদি কোনো প্রশ্ন করে যে তুমি কি ঘরে আগুন দিছিলা,
তো এই ষড়যন্ত্র সম্পর্কে জানতা তুমি আগে থেকে আগুন দেওয়ার? যদি বলে যে আমি তো জানতাম, ওই জায়গায় আমি বসা ছিলাম, তার মানে সে পরিকল্পনার কি অংশ? তো যদি কোনো ঘটনা সম্পর্কে যদি সে উত্তর দিতে গেলে নিজেই অপরাধী হিসেবে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সকল প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। শুধুমাত্র উত্তর দিতে বাধ্য যেগুলো সাক্ষী হিসেবে দেওয়া যায় সেইগুলা। যদি এমন প্রশ্নের উত্তর দিতে গেলে সে নিজেই অপরাধী হিসেবে ফেসে যেতে পারে, সেগুলোর উত্তর দিতে সে বাধ্য না। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে 161-এ পুলিশ সাক্ষীরে যে জিজ্ঞাসা করে সাক্ষী কি প্রশ্নের সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য, বাট কোনগুলো সম্পর্কে বাধ্য না? যেগুলো সম্পর্কে সে নিজেই ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। কিন্তু দেখেন, তদন্ত চলাকালে পুলিশ কোনো পুলিশ বা কোনো কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক আন্ডারলাইন করেন সাক্ষীরে প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবে না। ধারা কত? 163। মানে ওই যে যে সাক্ষী হাজির হয়েছে তারে পুলিশ কোনো হুমকি দিতে পারবে না, প্রলোভন দিতে পারবে না, প্রতিশ্রুতি দিতে পারবে না। এই কথাই বললো কত ধারায়? 163 ধারায়। তাহলে আমরা তিনটা ধারা পড়লাম। দেখেন, 60 ধারায় সাক্ষীরে তলব করলো লিখিত আকারে, হাজির হতে বাধ্য, তবে জোর করে হাজির করা যাবে না। হাজির না হলে দণ্ডিত হবে কত ধারায়? 164 ধারায়। যদি সে হাজির হয় তার জবানবন্দি মৌখিকভাবে নেওয়া হবে 161 ধারায়। সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য, তবে যে প্রশ্নের উত্তর দিলে নিজেই ফেসে যেতে পারে সেটা দিতে বাধ্য না। আর এই সাক্ষীরে কোন প্রকার হুমকি, ভয় ভীতি দিবে না, এটা কত ধারায়? 163 ধারায়। ধন্যবাদ। তো দেখেন, তারপরে আমরা একটু চলে আসি যে তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি লিখিতভাবে রেকর্ড করা। দেখেন, 161-3 ধারা অনুযায়ী পুলিশ সাক্ষী, এই সাবসেকশন আপনার মনে রাখার কোনোই দরকার নাই, আপনি জাস্ট ধারাটা মনে রাখেন। 161-3 ধারা অনুযায়ী পুলিশ সাক্ষীর জবানবন্দি বা বক্তব্য আন্ডারলাইন করে লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে। মানে উনি তো বলতেছে মুখ দিয়া, আর ইনি পুলিশ অফিসার লিখে নিচ্ছে, এবং সাক্ষ্য রেকর্ডকারী আন্ডারলাইন করবেন, তদন্ত কর্মকর্তা উক্ত বিবৃতিতে স্বাক্ষর করবেন। এই জায়গায় স্বাক্ষর করতেছে শুধু ওই অফিসার, যে সাক্ষী বিবৃতি দিচ্ছে তিনি স্বাক্ষর করতেছে না। হ্যাঁ, দেখেন, উক্ত লিখিত বিবৃতি সাক্ষী স্বাক্ষর করবে না। 162-1 ধারায় বলা হয়েছে তদন্তের সময় কোনো ব্যক্তি কোনো পুলিশ অফিসারের নিকট কোনো বিবৃতি দিলে তা যদি লিখিতভাবে লিপিবদ্ধকৃত হয় তাহলে বিবৃতিদাতা উহা স্বাক্ষর করবে না। এখন মিতা জিজ্ঞাসা করছে যে উনি যে কথা বললো উনি তো লিখে নিল, এখন সে তো আর স্বাক্ষর করতেছে না, স্বাক্ষর করতেছে কি? শুধুমাত্র কর্মকর্তা। এই কারণে এই 161 নিয়ে কন্ট্রোভার্সি আছে, বিরোধপূর্ণ, এর সাক্ষ্যগত মূল্য কম। বিভিন্ন সময় সমালোচনা এসেছে যে 161-এ তো যে সাক্ষ্য, যে সাক্ষী বিবৃতি দিয়েছে সে তো স্বাক্ষর করে না, স্বাক্ষর করে তো শুধুমাত্র পুলিশ কর্মকর্তা। তার মানে এই জায়গা তো মানে এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? সো এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, বাট আপাতত আমাদের যেহেতু মনে রাখতে হবে যে 161-এ স্বাক্ষর করে শুধুমাত্র কে? তদন্তকারী কর্মকর্তা। যে সাক্ষ্য প্রদান করতেছে সে কিন্তু স্বাক্ষর করতেছে না। জি। আমরা চলে আসি 162 ধারা। ধারা 162, পুলিশ কর্তৃক লিখিতভাবে লিপিবদ্ধকৃত বক্তব্যের ব্যবহার। অর্থাৎ এই 161 ধারায় যে জবানবন্দিটা রেকর্ড করা হলো এটার সাক্ষ্যগত মূল্য, পরীক্ষায় লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে 161 ধারার বিবৃতির সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন। তো এখানে 161 ধারার বিবৃতির সাক্ষ্যগত মূল্য হলো এই যে যে পুলিশ যে রেকর্ড করলো এই জিনিসটা কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না। দেখেন, 161-3 ধারায় পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে এবং কখন ব্যবহার করা যাবে না আন্ডারলাইন করবেন, তা 162 ধারায় বলা হয়েছে। তো যদি আপনাকে বলে 161 ধারার বিবৃতির সাক্ষ্যগত মূল্য কত দাঁড়ায়? 162। কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না কত দাঁড়ায়? 162 ধারায়। আচ্ছা, আচ্ছা, একটু পরে দেখেন, 161 ধারায় যে সাক্ষীর বিবৃতি লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়েছে উক্ত সাক্ষীকে প্রসিকিউশন আন্ডারলাইন করেন অনুসন্ধান বা বিচারের সময় তলব করলে। অনুসন্ধান বা বিচার, এটা বোধহয় মিলে না বইতে নাকি? আচ্ছা, না মিললে সমস্যা নাই। একটু শুনেন, যে জায়গা আছে যে বিধানটা হচ্ছে এরকম যে 161 ধারার যে বিবৃতি এটা অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে না, এটুকু আছে বইতে।
161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে না? অনুসন্ধানেও ব্যবহার করা যাবে না, বিচারেও ব্যবহার করা যাবে না। তাহলে পরীক্ষায়, প্রিলিমিনারিতে পরীক্ষায় প্রশ্ন আসবে যে 161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে না? অনুসন্ধানেও যাবে না, বিচারেও যাবে না। এখন আপনার কাছে পাল্টা প্রশ্ন আপনি করবেন যে অনুসন্ধানের বিচারের যদি ব্যবহার করা নাই যায় তো ওই ঘোড়ার টিম রেকর্ড করে লাভ কি? লাভ আছে। লাভ আছে কখন শুনেন, ওই যে যে যার বিবৃতি পুলিশ অফিসার জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর তার বিবৃতি তো পুলিশ অফিসার কি লিখে নিল, লিখে নেওয়ার পরে ওই সাক্ষী তো একসময় মামলা যখন চলবে তখন সে আদালতে সাক্ষ্য প্রদান করতে আসবে। তা আদালতে যখন সাক্ষ্য প্রদান করতে আসলো, রাষ্ট্রপক্ষ তার নিবে হলো জবানবন্দি, এক্সামিনেশন চিফ, আর বিরোধী পক্ষ তারে করবে হচ্ছে জেরা। তো জেরার সময় দেখবে যে জেরার সময় যে কথা বলতেছে এই কথার সাথে 161 ধারার কথার মিল আছে কিনা। হ্যাঁ, মিল আছে কিনা, যদি দেখে মিল না থাকলে তো ওনার কিছু করণীয় নাই। দেখবে যে যদি বিরোধপূর্ণ হয়, জেরাকারী আইনজীবী দেখতেছে যে সে 161 ধারা যে কথা বলছে সেই কথার সাথে এখন যে সাক্ষ্য প্রদান করতেছে এই সাক্ষ্যের কি নাই, মিল নাই, তাহলে উনি বলবে যে এই সাক্ষী হলো বিশ্বাসের অযোগ্য। 145 ধারায়, সাক্ষ্য আইনের 145 ধারায় পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, অর্থাৎ যে সাক্ষীটা 161 ধারায় বিবৃতি প্রদান করেছিল পরবর্তীতে সে যখন ওই মামলায় জেরা করতে আসে এবং জেরাকারী আইনজীবী প্রশ্ন করতে করতে সে যদি এমন কোনো কথা বলে ফেলে যে 161 ধারায় সে যে কথা বলেছিল সেই কথার সাথে এই বর্তমানে যে সাক্ষ্য প্রদান করতেছে এই কথার মিল নাই, তাহলে জেরাকারী আইনজীবী বলবে যে আপনি হচ্ছে বিশ্বাসের অযোগ্য। এই যে বিশ্বাসের অযোগ্য আমরা সাক্ষ্য আইনে পড়েছিলাম 155(3), 155(3)-এ বলছে যে পূর্ববর্তী সাক্ষ্যের মানে সাথে অসামঞ্জস্যতা প্রমাণ করে প্রমাণ করা যায় এই সাক্ষী হচ্ছে বিশ্বাসের অযোগ্য। তাহলে 161 দ্বারা বিবৃতি ব্যবহার করা যায় জেরায়। কখন ব্যবহার করা যায়? জেরায়। কে ব্যবহার করবে? আসামি পক্ষে আইনজীবী। বুঝতে পারছেন? আর বাদী পক্ষ এটা ব্যবহার করতে পারে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে সাক্ষ্য আইনের 157 ধারায়, 157 ধারায় জেরায় দাদা জিগাইলো, এখন বাদী পক্ষ তারা আবার পুনর্জবানবন্দির আবেদন করবে, তখন বলবে যে সে এই বিষয়টা ব্যাখ্যা করবে বা 161 ধারা বিবৃতি উনি ব্যবহার করতে পারে পুনর্জবানবন্দিতে কত ধারায়, 157 ধারায়। তো আপনি এটা এখানে মনে রাখবেন, পড়ার আগে বলে নিলাম যে 161 ধারা বিবৃতি বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যায় না, তবে জেরায় ব্যবহার করা যায় 145 ধারায়, আর পুনর্জবানবন্দিতে ব্যবহার করা যায় কত ধারায়, 157 ধারায় সাক্ষ্য আইনের। হম, দেখেন আমরা একটু পড়ি, এ জায়গায় একটু পড়ি। অভিযুক্ত ব্যক্তির অনুরোধ ক্রমে আদালত এমন লিখিত বিবৃতি উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে উক্ত লিখিত বিবৃতির একটি কপি সরবরাহ করার নির্দেশ দিতে পারে। আছে, অবশ্যই মিলবে। এই জায়গায় আসামি যদি চায় তাকে 161 ধারার একটা কপি দিতে পারে, কে দিবে? আদালতের কাছ থেকে। দেখেন, অর্থাৎ আসামি 161 ধারার বিবৃতি দেখার অধিকারী। এমন বিবৃতির কোনো অংশ যথাযথভাবে প্রমাণিত হলে অভিযুক্ত সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পদ্ধতিতে বা জেরার মাধ্যমে উক্ত সাক্ষীর বিরোধিতা করতে পারে। 161 ধারায় সাক্ষী যে বক্তব্য দিয়েছে, উক্ত সাক্ষী বিচারে আদালতে যে সাক্ষ্য দিচ্ছে তা যদি 161 ধারায় প্রদত্ত সাক্ষ্য হতে ভিন্ন হয় বা পরস্পর বিরোধী বা কন্ট্রাডিক্টরি হয়, তাহলে অভিযুক্ত পক্ষের আইনজীবী উক্ত সাক্ষীকে 161 ধারায় প্রদত্ত পূর্ববর্তী বক্তব্যের যে অংশটি পরস্পর বিরোধী সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারে। বলবে যে আপনি 161 ধারায় যে কথা বলতেছেন আর বর্তমানে যে সাক্ষ্য দিচ্ছেন এটার সাথে কি নাই, মিল নাই। আচ্ছা, তারপরটা দেখেন, অভিযুক্ত পক্ষ উক্ত বিবৃতির কোনো অংশ 145 ধারায় জেরায় ব্যবহার করলে জেরায় সাক্ষী কর্তৃক প্রদত্ত কোনো বিষয় ব্যাখ্যা করার উদ্দেশ্যে প্রসিকিউশন উক্ত সাক্ষীর কল দিবেন পুনঃজবানবন্দি গ্রহণ করতে পারে। মানে পুনঃজবানবন্দির সময় 161 ধারা বিবৃতি ব্যবহার করা যায়। যদি বলে 161 ধারা বিবৃতি ব্যবহার করা যায় কখন কখন? জেরা আর পুনঃজবানবন্দি, জেরা আর পুনঃজবানবন্দি। দেখেন, সুতরাং এটা পরিষ্কার যে তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন তার নিজের সাক্ষীর বিবৃতি সমর্থন বা বৈপরীত্য করতে ব্যবহার করতে পারবে না। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পদ্ধতিতে বা জেরার মাধ্যমে শুধুমাত্র ডিফেন্স পক্ষ প্রসিকিউশন পক্ষের সাক্ষীর বিরোধিতা ব্যবহার করতে পারে। এটা জাস্ট আপনি পেঁচাইছে, এটা আপনাদের পুরান বইতে নাই, কোনো সমস্যা নাই, পুরাতন বইতে যতটুকু আছে ওটাই এনাফ। আপনি জাস্ট মনে রাখবেন যে 161 ধারায় যে কথা বলছে সেই সাক্ষী যখন আবার আদালতে সাক্ষ্য দিতে আসছে
ওই দুই কথার মধ্যে যদি অমিল হয় তাহলে আইনজীবী এটা দৃষ্টি আকর্ষণ করতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়, 145 ধারায়। আর বাদী পক্ষ এটার আবার ব্যাখ্যা করবে তার পক্ষে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে পুনঃজবানবন্দিতে। পুনঃজবানবন্দিতে কত ধারায়? 157 ধারায়। তো এখানে নতুন বইতে একটা ব্যাখ্যা এসেছে, এটা একটু পড়ি, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। যে অতিরিক্ত দায়রা জজ বিচারের সময় এবং 161 ধারায় PW 2 থেকে 4 কর্তৃক পুলিশের নিকট প্রদত্ত বিবৃতির ভিত্তিতে অভিযুক্ত আপিলকারীকে 302 এবং 34 ধারায় দণ্ডিত করেছিল। মানে উনি শুধু অতিরিক্ত দায়রা জজ ওই পুলিশের কাছে যে বিবৃতি দিছে এই বিবৃতির উপর ভিত্তি করে তারা দণ্ড দিছে। মানে অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যের সাথে কি নাই, মিল নাই, শুধু 161 এর উপর ভিত্তি করে সে দণ্ড দিছে। 161 ধারায় প্রদত্ত বিবৃতি সত্য মনে হয় দায়রা জজ উক্ত বিবৃতির ভিত্তিতে অভিযুক্ত আপিলকারীকে দণ্ডিত করে। আপিলে হাইকোর্ট বিভাগ মত প্রকাশ করে যে 161 ধারা বিবৃতি কখনো প্রকৃত সাক্ষ্য না। 161 ধারা বিবৃতি কখনো কি সাক্ষ্য না? প্রকৃত সাক্ষ্য না। এবং বিচারের সংবাদদাতার বিবৃতি অন্য কোন সাক্ষীর সাক্ষ্য দ্বারা সমর্থিত না হয় উক্ত দণ্ড বাতিল। উনি অতিরিক্ত দায়রা জজ শুধুমাত্র 161 এর কথার উপর ভিত্তি করে আসামিরে কি দিছিল? দণ্ড দিছিল। আসামি যে আপিল করছে, আপিলে হাইকোর্ট বিভাগ মত প্রকাশ করছে যে 161 এ যে সাক্ষ্য নেওয়া হয় এটা কোনো সাবস্ট্যান্টিভ এভিডেন্স না, মানে এটা কোনো প্রকৃত সাক্ষ্য না। অর্থাৎ এই সাক্ষ্যের সাথে যদি অন্যান্য সাক্ষীদের কথার মিল থাকে তাহলে কিন্তু দণ্ডটা দেওয়া যাবে। আর এই সাক্ষ্যের সাথে যদি অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যের কি না থাকে, মিল না থাকে, তাহলে সেই দণ্ড বাতিল। এবং হাইকোর্ট ডিভিশন আপিলে ঠিকই দণ্ডটা কি করে দিতে? বাতিল করে দিছে। তো যদি আপনাকে বলে যে 161 কি প্রকৃত সাক্ষ্য? না। এফআইআর কি প্রকৃত সাক্ষ্য? না। এই সবগুলা হলো সমর্থনমূলক সাক্ষ্য। সমর্থনমূলক সাক্ষ্য কি? মানে এটার সাথে যদি অন্যান্য সাক্ষীদের কথার কি থাকে, মিল থাকে। আচ্ছা, এছাড়া দেখেন এটা আপনাদের বইতে আছে, যদিও 161 ধারায় পুলিশ মামলা তদন্তের সময় সাক্ষীর যে জবানবন্দি লিপিবদ্ধ করে তা তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে নিম্নলিখিত ক্ষেত্রে এমন বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে। প্রথমেই বলেছিল যে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে দুইটা ক্ষেত্র আছে, এই দুইটা ক্ষেত্রে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে। কেমনে দেখেন, যদি সেটি আন্ডারলাইন করবেন, মৃত্যুকালীন ঘোষণা হয় সাক্ষ্য আইনের 32-1, উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে কোনো বিষয় উদ্ঘাটন করলে, অর্থাৎ তার বক্তব্যের উপর ভিত্তি করে যদি কি কোনো আলামত উদ্ধার করে, তখন এটা সাক্ষ্য আইনের কত দ্বারা? 27 দ্বারা। তাহলে আপনি এভাবে মনে রাখবেন যে 161 দ্বারা বিবৃতি নর্মালি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যায় না, বাট অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যায় সাক্ষ্য আইনের কত দ্বারাই? 32-1 আর কত দ্বারা? 27। আচ্ছা, এখানে নতুন বইতে একটা উদাহরণ আছে, একটু পড়ি দেখেন, আপনার মনোযোগ দেন। পুরাতন বইতে যতটুকু আছে ওটাই আনাফ, আপনাদের টেনশনের কিছু নাই। ফৌজদারি কার্যবিধির 161 ধারায় ভুক্তভোগী এ পুলিশের নিকট জবানবন্দি দিয়েছিল যে অভিযুক্ত বি এবং তার অন্যান্য সহযোগীরা তাকে দা দিয়ে কুপিয়ে জখম করছে। এ একজন ব্যক্তি, সে মারা যাওয়ার আগে পুলিশের কাছে বলছে যে অমুক 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 আমারে দা দিয়ে জখম করছে। জবানবন্দির 12 দিন পর ভুক্তভোগী এ মৃত্যুবরণ করে। সে পুলিশের কাছে বলার কয়দিন পর মারা যায়? 12 দিন পর। যদিও 161 ধারায় পুলিশ কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি বিচারের সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে 162 ধারায় বারিত করেছে, বলছে যে 161 ধারায় যে বিবৃতি দিয়েছে এটা বিচারে ব্যবহার করা যাবে না, তবে এই বিধিনিষেধ মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিবৃতি লিপিবদ্ধ করার সময় মৃত্যুর কোনো আশঙ্কা ছিল না, বা 12 দিন পর মৃত্যুবরণ করেছে, বা 161 দ্বারা পুলিশ এমন বিবৃতি লিপিবদ্ধ করেছে, এই কারণে 161 দ্বারা লিপিবদ্ধ করতে বিবৃতি মৃত্যুকালীন ঘোষণা মর্মে গ্রহণ করতে 162 দ্বারাই কোনো বাধা নাই। মানে বলতেছে যে 161 দ্বারা বিবৃতি তো বিচারে ব্যবহার করা যাবে না, বাট এটা তো নর্মাল 161 দ্বারা বিবৃতি না, এটা কি হয়ে গেছে? মৃত্যুকালীন ঘোষণা। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করা যাবে। তাতে যখন সে বিবৃতিটা প্রদান করেছিল ওই মুহূর্তে তার মৃত্যুর আশঙ্কা থাকুক বা না থাকুক, আর পুলিশের কাছে দিলেও এটা কোনো সমস্যা নাই। তাহলে এত যে কথা বললাম এটা সারমর্ম কি দাঁড়ায়? সারমর্ম দাঁড়ায় যে 161 দ্বারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর যাবে না, এটা বলছে 162 দ্বারাই। প্রথমে বললো যে 161 দ্বারা বিবৃতি বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না। তারপরে বললো
যে জেরায় বা পুনর্জবানবন্দিতে ব্যবহার করা যাবে। তারপরে বললো যে বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে যদি সেটা হয় মৃত্যুকালীন ঘোষণা বা ওই তথ্য মতে যদি কোনো আলামত উদ্ঘাটিত হয়। এটাই সারমর্ম। আচ্ছা, এখন আপনারা একটা প্রশ্নের উত্তর দেন তো, যে ধরেন ঘটনা ঘটছে, এই জায়গায় একটা মারামারি হয়েছে, ঘটনা ঘটছে, আমলযোগ্য অপরাধ ঘটছে, আগে আরিফ সাহেব যে থানায় এজাহার করছে, পরে আবার আমাদের রুবেলও যে এজাহার করছে, এখন কাহিনী কি, কোনটা রেকর্ড হবে? আরিফ সাহেবও গেছে, একটু পরে রুবেলও গেছে সেম বিষয় নিয়ে এজাহার করতে, একই জায়গা স্যার। একই জায়গায় গোপালগঞ্জই। এখন এজাহার কি দুইটা রেকর্ড হবে না কোনটা রেকর্ড হবে বলে? তদন্ত তো পরের কথা, আমি তো বললাম এটা বাড়াই দেবে করবে। আধা ঘন্টার ব্যবধানে দুইজন গেছে। এখন কোনটা রেকর্ড হবে আর কোনটা রেকর্ড হবে না বলেন? পরেরটা কি হবে? আচ্ছা, প্রথমটা এজাহার হবে, পরেরটা হবে 161। বুঝতে পারছেন? প্রথমটা এজাহার হবে আর পরেরটা হয়ে যাবে কি 161। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার অধীনে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে? পরীক্ষা করে কত ধারায়? 2022 সালের পরীক্ষা এসেছে 161 ধারায়। পুলিশ সাক্ষীরে পরীক্ষা করে বা সাক্ষীর জবানবন্দি নেয়, এটা হলো কত ধারা? 161 ধারায়। 12 বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন আসছে 2018 সালে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 161 ধারা অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারে। 161 ধারায় কে পরীক্ষা করে? তদন্তকারী পুলিশ কর্মকর্তা। জি। 3 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু দেখি, যে ক্রিমিনাল প্রসিডিওর কোডের 161 ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে কে স্বাক্ষর করবে? যে জবানবন্দি দিছে সে কি স্বাক্ষর করবে বলেন? সে কিন্তু স্বাক্ষর করবে না। তারিখ দিয়ে স্বাক্ষর করে না সাহেব। আচ্ছা, তাহলে আমরা সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট, আপনারা পড়ে ফেলবেন। আহ 7 নাম্বার প্রশ্নটা একটু পড়ি, এটা বেশ গুরুত্বপূর্ণ। যে 161 ধারায় পুলিশ সাক্ষীদের যে জবানবন্দি লিখিতভাবে লিপিবদ্ধ করে তা ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না আমরা জানি, বিচার বা কি অনুসন্ধান, বিচার বা অনুসন্ধানে। তারপরে 8 নাম্বারটাও বেশ গুরুত্বপূর্ণ, যে পুলিশের নিকট প্রদত্ত কোনো বিবৃতি লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে সাক্ষীর কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? এটা জেরায় আর কোথায়? জেরায় আর পুনর্জবানবন্দিতে, জেরায় আর পুনর্জবানবন্দি। ধন্যবাদ। 11 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, যে ফৌজদারি কার্যবিধির 162 ধারায় উল্লেখিত বিধিনিষেধ প্রযোজ্য হবে না। সাক্ষ্য আইনের 32-এর 1 আর কত 27। 32-এর 1 তো আমরা বিস্তারিত ব্যাখ্যা করলাম। আর 27 ধারা হচ্ছে যে আপনার তথ্য মতে যদি কোনো আলামত উদ্ধার হয়, যতটুকু আলামত উদ্ধার হলো ওইটুকু প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 27 ধারায়। তো আমরা এখন পড়বো 163 পর্যন্ত পড়লাম। তো আজকে যা যা পড়লাম দেখেন, আজকে আমরা বেশ কয়েকটা ধারা পড়ছি। এই আপনারা ওই সলিমুল্লাহ সাহেব আর আপনারা এটা বাস করে ই করে নেন। এই যে কাটা আছে এখানে। আচ্ছা, আচ্ছা দেখেন। তো দেখেন, আজকে আর প্রথমে পড়ছি আমরা সন্দেহের ভিত্তিতে পুলিশ তদন্ত করে 157, ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করে ঊর্ধ্বতন কর্মকর্তা মারফত 158, ম্যাজিস্ট্রেট রিপোর্ট পাওয়ার পরে উনি অধিকতর তদন্ত করবে অথবা অধিকতর অনুসন্ধান করবে 159, সাক্ষীরে তদন্তকারী কর্মকর্তা লিখিতভাবে তলব করবে 160, তদন্তকারী কর্মকর্তা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে 161। 161 দ্বারা জবানবন্দি কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না 162। আর তদন্তকারী কর্মকর্তা কোন সাক্ষীরে ভয় ভীতি হুমকি দিবে না 163। আচ্ছা, এখন আমরা চলে আসি দেখেন 164। এখান থেকে লিখিততে একটা প্রশ্ন হয়, যে দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ডের পদ্ধতি আলোচনা করুন। দেখেন, ধারা 164
দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করা, রেকর্ডিং কনফেশনাল স্টেটমেন্ট। এটা পড়ার আগে আমার একটু ব্যাখ্যা করা দরকার আপনাদের কাছে যে স্বীকৃতি আর স্বীকারোক্তি বা দোষ স্বীকারের মধ্যে আসলে পার্থক্য কি। আগে বোঝা দরকার যে স্বীকৃতির ইংরেজি হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন সহজভাবে যদি বলি যে কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো বিবৃতিকেই স্বীকৃতি বলে। ধরেন যে কোনো মামলা, সেটা দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, ওই মামলা সম্পর্কে যারা জানে তাদের বিবৃতিকে, পক্ষগণের বিবৃতি বা যারা যারা জানে সাক্ষীদের বিবৃতিরে কি বলে? স্বীকৃতি। বুঝতে পারছেন? তাহলে স্বীকৃতি দেওয়ানি মামলায়ও হতে পারে, স্বীকৃতি কি ফৌজদারি মামলায়ও হতে পারে। এখন তাহলে হোয়াট ইজ কনফেশন, স্বীকারোক্তি বা দোষ স্বীকার কি? যখন কোনো ব্যক্তি একটা ফৌজদারি মামলায় নিজের দোষ নিজে স্বীকার করে, নিজের দোষ যদি আমি নিজে স্বীকার করতেছি, প্রথমত এটা হলো একটা স্বীকৃতি। কারণ নিজের দোষ নিজে স্বীকার করাও তো মামলা সম্পর্কিত বিষয়। প্রথমত এটা কি? স্বীকৃতি। যেহেতু নিজের দোষ নিজে স্বীকার করতেছি, তখন সেই স্বীকৃতি হয়ে যাবে স্বীকারোক্তি। তার মানে স্বীকারোক্তি প্রদান করা যায় শুধুমাত্র ফৌজদারি মামলায়। স্বীকারোক্তি অবশ্যই নিজের দোষ নিজে স্বীকার করা। তাহলে স্বীকারোক্তি, স্বীকারোক্তি হওয়ার আগে সেটা হচ্ছে এক ধরনের স্বীকৃতি, তারপরে হচ্ছে কি স্বীকারোক্তি, যেহেতু নিজের দোষ নিজে স্বীকার করছে। তো এই কারণে সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নাও হতে পারে। কারণ আমি যদি বলি, শুনেন এইভাবে চিন্তা করেন, আমি যদি বলি যে রুবেল, তানভীর আর আরিফ সাহেব একটা ঘরে আগুন ধরাই দিছে, আমি দেখছি, তাহলে এই জায়গায় তো আমার দোষ আছে। তাই আমি যদি এই কথা বলি, এটা স্বীকৃতি না স্বীকারোক্তি? স্বীকৃতি। কারণ এই জায়গায় আমি কিন্তু আমার দোষ স্বীকার করতেছি না। কিন্তু আমি যদি বলি যে রুবেল, তানভীর, আরিফ সাহেব আমার সাথে ছিল, আমরা সবাই মিলে আগুন ধরাই দিচ্ছি, এটা হয়ে যাবে কি স্বীকারোক্তি। প্রথমত স্বীকৃতি, কারণ যে কোনো কথা বলাই প্রথমত সেটা কি স্বীকৃতি। যেহেতু নিজের দোষ নিজে স্বীকার করতেছি, তখন এটা হয়ে গেছে কি স্বীকারোক্তি। তো এখন এই স্বীকারোক্তি রেকর্ডের পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে, মানে কখন রেকর্ড করা যায় বা কিভাবে রেকর্ড করা যায়, এই পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 164 ধারায়। 164 ধারায় রেকর্ড করে, বাট 164 ধারায় রেকর্ড করার ক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলবে, কোন কোন বিধান অনুসরণ করবে, এই বিধিবিধানগুলো আছে 364 ধারায়। কত ধারায়? আপনাদের মনে থাকার কথা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেয় 115 অনুচ্ছেদে, কিন্তু নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোন বিধিবিধান অনুসরণ করবে? 133 অনুচ্ছেদ। ঠিক একই ভাবে স্বীকৃতি রেকর্ড, অ্যাডমিশ কনফেশন রেকর্ড করা হয় 164 ধারায়, কিন্তু কোন বিধান অনুসরণ করে এটা বলছে কত? 364 ধারা। আচ্ছা, যারা অনলাইনে আছেন লাইন কেটে যাবে, আবার জয়েন করেন, লিঙ্ক দিচ্ছি। তো দেখেন, আচ্ছা, এখন এই দোষ স্বীকার যে কোনো ব্যক্তির কাছে করা যায়। যদি আপনি, আমরা সাক্ষ্য আইনে পড়বো যে দোষ স্বীকার যদি ম্যাজিস্ট্রেটের কাছে করে, তখন সেটাকে বলে জুডিশিয়াল কনফেশন। ম্যাজিস্ট্রেট ব্যতীত দুনিয়ার অন্য কারো কাছে করলে সেটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আর দোষ স্বীকার একবার করার পরে, ম্যাজিস্ট্রেটের কাছে একবার করার পরে, ওই দোষ স্বীকার যদি আপনি বাতিল চান, যে আমারে ভয় ভীতি দেখাইয়া এই দোষ স্বীকারটা রেকর্ড করা হয়েছিল, সেটাকে বলে প্রত্যাহারিত দোষ স্বীকার বা রিট্রাক্টেড কনফেশন। তো আমরা ফৌজদারি কার্যবিধিতে যে দোষ স্বীকারটা পড়বো, এটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন, অর্থাৎ কোন কোন ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করা যায় এবং এই দোষ স্বীকার কিভাবে রেকর্ড করা হয়, কখন রেকর্ড করা হয়, এই রিলেটেড বিধিবিধান। তো দেখেন, ও আর একটা জিনিস, এই 164 দ্বারাই দুইটা জিনিস রেকর্ড করা হয়, দোষ স্বীকার প্লাস কনফেশন। সরি, দোষ স্বীকার বা কনফেশন তো একই, হচ্ছে স্টেটমেন্ট বা বিবৃতি। অর্থাৎ 164 দ্বারাই ম্যাজিস্ট্রেট কোন সাক্ষীর বিবৃতিও রেকর্ড করতে পারে। যেরকম সাক্ষীর বিবৃতি পুলিশ রেকর্ড করে কততে? 161। ঠিক একই ভাবে 164 দ্বারায় ম্যাজিস্ট্রেট কোন সাক্ষীর বিবৃতিও রেকর্ড করতে পারে, অথবা আসামির দোষ স্বীকারও রেকর্ড করতে পারে। সাক্ষীর বিবৃতি কেমনে? যারা জানেন যে নারী শিশু মামলায় 22 দ্বারাই রেকর্ড করে, সেরকম আমাদের ফৌজদারি কার্যবিধিতেও কোন সাক্ষীর 164 দ্বারায় যদি কখনো পরীক্ষায় আসে যে 164 দ্বারায় কি রেকর্ড করে, স্টেটমেন্ট অর কনফেশন। কি কি বলেন তো? স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি, কনফেশন মানে কি?
আচ্ছা, দেখেন, তো আমরা এই জায়গায় লেখা আছে, এই জায়গায় আমরা পড়ি, দেখেন, বিবৃতি বা দোষ স্বীকারোক্তি রেকর্ড করার ক্ষমতা। আচ্ছা, একজন প্রশ্ন করছেন অনলাইনে যে এই ক্লাসের কোনো লিঙ্ক পাওয়া যাবে পরে শোনার জন্য। এই ক্লাস তো লাইভে করার সুযোগ পাচ্ছেন, আবার এই ক্লাস পরে আপলোড করে তো ইউটিউবে আপলোড করা হয়, লিঙ্ক দেওয়া হয়, আপনি ইউটিউব থেকে করে নিবেন। দেখেন, আচ্ছা, বা এবং ইয়ে সমস্যা নাই, আপনি জাস্ট মনে করবেন যে দুইটাই পারে। একটা মামলায় যদি বাদী, যদি বাদী মানে কোনো বাদী বা সাক্ষীর কোনো রেকর্ড করে সেটাও ও পারে, আবার আসামির দোষ স্বীকারও পারে। আচ্ছা, দেখেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় উল্লিখিত ম্যাজিস্ট্রেট গণ যে কোনো বিবৃতি, স্টেটমেন্ট বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে। আচ্ছা, এখন দোষ স্বীকার কাকে বলে এটা কিন্তু আমি অলরেডি বলেছি। এই যে, আচ্ছা, এই সিগনেচার শিটে সিগনেচার করেন না কেউ আছেন? আচ্ছা, দেখেন, দোষ স্বীকার কাকে বলে সেটা কিন্তু আমরা বলছি। তারপরেও দেখেন ছোট্ট একটা ফুট নোট আছে, ওই যে উপরে একটা ই লেখা, একেবারে নিচে চলে আসেন, দেখেন, আত্মপক্ষ সমর্থন না করে স্বেচ্ছায় যখন কোনো ব্যক্তি তার দোষ স্বীকার করে বক্তব্য দেয়, সেই বক্তব্য হলো দোষ স্বীকারমূলক বক্তব্য। আত্মপক্ষ সমর্থন না করে মানে কি? আমি যদি বলি যে আমি তো মারছি, মাসুদকে মারছি, কিন্তু মাসুদকে না মারলে আমি নিজেই মারা যাইতাম, এটা দোষ স্বীকার না। কারণ এই জায়গায় আমি কি করতেছি? আত্মপক্ষ সমর্থন করতেছি। আমি যদি বলি যে আমি একেবারে ঠান্ডা মাথায় মারছি, তাহলে এটা কি? দোষ স্বীকার। তো যদি কখনো আত্মপক্ষমূলক সমর্থনমূলক কোনো কিছু থাকে, তাহলে সেটারে কি বলা যাবে না? দোষ স্বীকার বলা যাবে না। আচ্ছা, এখন আমরা চলে আসি, দেখেন, যে জায়গা থেকে পড়তেছিলাম, যে দোষ স্বীকারমূলক বক্তব্য লিপিবদ্ধ করার পূর্বে আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট স্বীকারকারীকে অবশ্যই বুঝিয়ে দিবেন যে তিনি স্বীকারোক্তি করতে বাধ্য নয়, বোঝাই দিবে যে আপনি এই স্বীকার করতে বাধ্য নন। তিনি যদি স্বীকার করে, স্বীকারোক্তি করে, তাহলে তা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, এবং বললো যে আপনি যদি একবার করেন স্বীকার, তাহলে এটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। জি, এখন আমরা দেখি যে যে সকল ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার রেকর্ড করতে পারে, যে সকল ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার রেকর্ড করতে পারে, এক, দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার মানে গোপালগঞ্জে যদি কেউ রেকর্ড করতে চায়, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কি, বলেন তো, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে কিনা? যদি তার বিশেষ ক্ষমতা দেয়, কই পারবে? এটা তো স্পেসিফিক দিয়ে দিছে। বিশেষ ক্ষমতা দিলে পারবে বলছে এই জায়গা নাই। তৃতীয় শ্রেণী টোটালি পারবেই না, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার রেকর্ড করতে পারবেই না। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে কখন এটা রেকর্ড করা যায়। যখন বিবৃতি বা দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতি লিপিবদ্ধ করতে পারে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় ম্যাজিস্ট্রেট যে কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, আন্ডারলাইন করবেন, তদন্তের যে কোনো পর্যায়ে, তদন্তের পরে কিন্তু অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে। কখন পারে বলেন? মানে সহজ কথা যেটা দাঁড়ায় যে সাক্ষ্য গ্রহণের আগে করতে হবে। দোষ স্বীকার যদি রেকর্ড করতে হয়, চার্জ গঠনের আগে করতে হবে। কখন? চার্জ গঠনের আগে, বিচার শুরুর আগে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু লেখেন, ভাষা লেখেন, ভাষা লেখেন, দোষ স্বীকারের ভাষা 364 দ্বারা ব্র্যাকেটে লেখেন, দোষ স্বীকারের ভাষা দিয়ে লেখেন ধারা 364। লেখেন অভিযুক্তের ভাষা, অভিযুক্তের ভাষা, অভিযুক্তের ভাষা বা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, অভিযুক্তের ভাষা বা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা।
আচ্ছা, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভাষা থেকে, শুনেন, পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আছে, কে কে স্বাক্ষর করছে, 161 কে স্বাক্ষর করছে, 164 কে করছে, রায়ে কে করছে, এফআইআর কে করছে, নালিশি দরখাস্তে কে করছে, এগুলো থেকে একটা প্রশ্ন আসে। আবার প্রশ্ন আসতে পারে যে 164 এর ভাষা কি, নালিশি দরখাস্তের ভাষা কি, রায়ের ভাষা কি, ভাষা রিলেটেড একটা আসতে পারে। তাহলে এখানে 164 যে দোষ স্বীকার করে, এটা ভাষা কি হবে? আসামির ভাষা, আদালতের ভাষা, আদালতের ভাষা, ইংরেজি তা ভাষা। কি, ইংরেজি ভাষা। এখন কাহিনী শুনেন, ধরেন বাংলাদেশের নাইজেরিয়ান একজন ব্যক্তি অপরাধ করছে, তারে তারে গ্রেফতার করছে। এখন সে বাংলাও জানে না, ইংলিশও জানে না। তাহলে সে যদি দোষ স্বীকার করে, নাইজেরিয়ান ভাষায় রেকর্ড করবে, পরবর্তীতে সেটারে আদালত কি করবে, ট্রান্সলেট করে তারে আবার বুঝাবে যে তুমি এই কথা বলছো, এটা কি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখন আমরা চলে আসি, দেখেন যে জেনে রাখা ভালো, জেনে রাখা ভালোতে দেখেন ফৌজদারি কার্যবিধি 364 ধারায় উল্লেখিত পদ্ধতিতে দোষ স্বীকার লিপিবদ্ধ বা স্বাক্ষরিত হতে হবে। একটু আগেই বললাম যে দোষ স্বীকার রেকর্ড করা হয় 164 ধারায়, কিন্তু কোন ধারার বিধান অনুসারে? কোন ধারা? 364 ধারার বিধান অনুসারে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু লেখেন, যে 364 ধারার বিধান, একটু স্টার দিয়ে লেখেন এক জায়গায়, আপনারাও লেখেন যে 364 ধারার বিধান, 364 ধারার বিধান 164 ও 342 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। 164 ও 342 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। 364 ধারার যে বিধানটা, এটা 164 ধারায়ও প্রযোজ্য, আবার 342 ধারা যা আছে সেটার ক্ষেত্রেও কি প্রযোজ্য। আচ্ছা, একটু পড়ি দেখেন, যে লিপিবদ্ধ বা রেকর্ডকৃত দোষ স্বীকারোক্তিটি গোল দিবেন অভিযুক্ত বা আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এই যে দোষ স্বীকারটা সে করলো, করার পরে ওই জায়গায় যে যে দোষ স্বীকার করছে সেও স্বাক্ষর করবে, আবার ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবে। এখন আমরা জানি যে দোষ স্বীকার রেকর্ড করতে পারে, উপরে পড়ে আসলাম যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট পারে। বাট এই জায়গায় জজ আসলো কেন? এই জায়গায় তো জজ আসলো কেন, জজ কথাটা বললো কেন? জজ কর্তৃকও স্বাক্ষরিত হতে হবে, জজ বললো কে আরিফ সাহেব? এই জায়গা তো ম্যাজিস্ট্রেট বললেই হতো, এবার জজ বললো কে? ম্যাজিস্ট্রেট, জজ তো আর দোষ স্বীকার রেকর্ড করতে পারে না। জি ভাই, সেশন কোর্টে মামলা যে জায়গায়, যে কোর্টে যাক, আমার দোষ স্বীকার রেকর্ড তো করে বিচার শুরুর আগে। সেশনস কোর্টে তো বিচার করবে জজ, কিন্তু সে তো আর রেকর্ড করতেছে না। কাহিনী বুঝেন কিনা? এখন এই জায়গায় জজ শব্দটা লিখলো কেন? জজ শব্দটা লিখলো কেন? এই কারণে লিখছে, কারণ একটু আগে আমি আপনাদের লেখাইছি যে 364 ধারার বিধান 164 ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি 342 ধারাও প্রযোজ্য। 342-এ কি আছে একটু ব্যাখ্যা করি, যে একটা ফৌজদারি মামলায়, সেটা জিআর হোক বা সিআর হোক, যখন চার্জ গঠন হয়ে যায় তখন সাক্ষ্য গ্রহণ শুরু হয়। নালিশকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষের যে সাক্ষীরা তারা হাজির হবে, তাদের জবানবন্দি নেওয়া হবে, তাদেরকে জেরা করবে কে? আসামি পক্ষের আইনজীবী। যখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে শেষ, তখন ওই মামলাটা থাকে 342, 342 ধারা একটা ধাপ থাকে। 342-তে কাকে বলে? পাওয়ার টু এক্সামাইন দা অ্যাকিউজড। পাওয়ার টু এক্সামাইন দা অ্যাকিউজড। 342 মানে হলো আসামিরে পরীক্ষা, কে পরীক্ষা করবে? আদালত। সেটা ম্যাজিস্ট্রেট আদালতও হতে পারে, সেটা দায়রা আদালতও হতে পারে। এখন 342-তে কি পরীক্ষা করবে দেখেন, এতক্ষণ পর্যন্ত যে সাক্ষ্য গ্রহণ হলো, সে জায়গা কিন্তু আসামির কোনো বক্তব্য আদালত শোনে নাই। সে জায়গা বাদী পক্ষ তার সাক্ষীদের হাজির করতে, তাদেরকে জবানবন্দি দিতে, তাদের জেরা করতে। আসামি খালি প্রতি ধার্য তারিখে এসে কি করছে? দাঁড়াইছিল। সে কিন্তু এখন পর্যন্ত মামলায় কোনো কথা টথা কিছু বলে নাই। তখন 342 ধারায় তাকে আদালত জিজ্ঞাসা করতে পারে, যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে, যে এতদিন যে সাক্ষ্য গ্রহণ করা হলো, তোমার কি কিছু বলার আছে কিনা, বা তুমি কিছু বলতে চাও কিনা মামলা সম্পর্কে। এই যে যে আদালত যে প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো করবে কারে? আসামি। এবং আসামিরে আরো জিজ্ঞাসা করে যে তুমি কি নিজের পক্ষে সাফাই সাক্ষী
দিতে চাও কিনা বা অন্য কিছু এখন কি বলতে চাও কিনা। তো এই জায়গা সে যাই বলুক না কেন, 342-তে যদি আসামি আদালত যদি প্রশ্ন করে এবং আসামি যদি কোনো উত্তর দেয়, এটা আবার বিচারক কি করবে, লিখে নিবেন, এবং লেখার পরে ওই জায়গা বিচারকও স্বাক্ষর করবে, আবার কি আসামিও স্বাক্ষর করবে। এই কারণে বললো যে আমরা তো জানি যে 364 ধারার বিধান 342-এর ক্ষেত্রেও প্রযোজ্য। 342 তো ম্যাজিস্ট্রেট আদালতেও হতে পারে, আবার কি দায়রা আদালতেও হতে পারে। এই কারণে ধরেন দায়রা জজ যদি 342-এ ঝালকাঠিতে দুইজন বিচারককে হত্যা করেছিল, জেএমবির সদস্যরা, তাদেরকে 342-তে বিচারক জিজ্ঞাসা করতে বিচারের সময় যে আপনারা তো হত্যা মামলার আসামি, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, আপনারা এই যে যে বোমা মারছেন এই বিষয়ে আপনার কোনো অনুশোচনা বোধ আছে কিনা বা কিছু বলতে চান কিনা। তখন তারা বলছে যে আমাদের অনুশোচনা বোধ তো নাই, সুযোগ পেলে আরো বোমা আমরা মারবো। এই হলো তাদের 342। বুঝতে পারছেন, এই যে যে কথা বললো, এই জায়গায় ওই বিচারক জজও স্বাক্ষর করবে, আবার কি আসামিও স্বাক্ষর করবে। এই কারণে এই যে দেখেন, লিপিবদ্ধকৃত বা রেকর্ডকৃত দোষ স্বীকারোক্তিটি অভিযুক্ত এবং আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এটা তো 364 ধারায় বলছে। আর আমরা জানি 364 ধারার বিধান কিসের ক্ষেত্রে প্রযোজ্য, 164-র ক্ষেত্রেও প্রযোজ্য, 342-এর ক্ষেত্রেও প্রযোজ্য। 164-তে কিন্তু জজ কোথাও নাই, তাহলে জজের কথা তখনই আসে তখন এটা কততে, 342-এ। কে বোঝেন নাই বলেন। আচ্ছা, লিপিবদ্ধকৃত এমন বিবৃতি এবং দোষ স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলাটি অনুসন্ধান বা বিচার করা হবে, আন্ডারলাইন করবে, তার নিকট প্রেরণ করা হবে। এই যে দোষ স্বীকার রেকর্ড করার পরে ওই মামলা যে বিচার করবে তার কাছে প্রেরণ করা হবে। তারপরে দেখেন, মামলা বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, উপর উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করতে পারেন। রিমান্ডের মতো বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, রিমান্ড মঞ্জুর করতে পারে। অর্থাৎ মামলার বিচার করার এখতিয়ার এখানে থাকা প্রয়োজনীয় না। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি, দেখেন 1 নম্বর প্রশ্নটা, যে ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুসারে একজন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন জজ। কে বলেন তো, রুবেল বলেন তো, যে মেট্রোপলিটন জজ কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে, এর ক্ষমতা কি, কত ধারায় বলছে মেট্রোপলিটন জজ? 342 স্যার। মেট্রোপলিটন জজ নামে কোনো কেউ নাই। বুঝতে পারছেন, ফৌজদারি কার্যবিধিতে মেট্রোপলিটন জজ নামে কেউ নাই। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, মেট্রোপলিটন জজ নাই। আছে মেট্রোপলিটন সেশন জাজ। আচ্ছা, 2 নাম্বার দেখেন, অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারমূলক জবানবন্দি নিম্নের কে রেকর্ড করতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, দায়রা জজ। কে বলেন তো? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি, দেখেন যে ফৌজদারি কার্যবিধির 2 নম্বর প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তি ড্যাশ ধারায় বর্ণিত পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ বা স্বাক্ষরিত হতে হবে। কোন ধারার পদ্ধতি? 364। আর এই জায়গায় যে প্রশ্নগুলো আছে সব পারবেন। 6 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কখন দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করতে পারে? অপরাধের তদন্তর সময়, অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে। 9 নম্বর প্রশ্নটা দেখেন সবার শেষে, আগেরটা, যে আসামির জবানবন্দি কোন ভাষায় লিপিবদ্ধ করতে হবে? যে ভাষায় গৃহীত হয়েছে। আর একটা হচ্ছে আপনার আদালতের ভাষার পাশে, একটা আদালতের ভাষার পাশে অবলিক দিয়ে লেখেন ইংরেজি ভাষা, তাহলে উত্তর পাওয়া ঠিক হয়। যে ভাষায় জবানবন্দি গৃহীত হয়েছে আর সাথে কি হবে, আদালতের ভাষার পাশে লিখবেন কি ভাষা, ইংরেজি ভাষা। এই রুবেল, আসেন কা, সলিম করে দেখেন। 10 নম্বর দেখেন, ফৌজদারি কার্যবিধির 364 দ্বারা লিপিবদ্ধকৃত আসামি জবানবন্দিতে স্বাক্ষর করবে আসামি বা আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ, মানে আসামি এবং সেই সাথে আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ। আচ্ছা, এখন আমরা
ষাট পেয়েছি, 61, 62, 63, 64ও পাইলাম। ধারা 165 যোগ 66 দিয়ে লেখেন। ধারা 165 যোগ 166। ধারা 165 যোগ 66 সমান সমান লেখেন, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক কোন স্থান তল্লাশি। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক 165 + 166, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক কোন স্থান তল্লাশি। তদন্তকারী কর্মকর্তা মানে আয়ও যিনি, তিনি কোন স্থান তল্লাশি করবেন তদন্তের ক্ষেত্রে 165 যোগ 166। 165 হলো ওনার এখতিয়ারের মধ্যে, 166 হলো ভিন্ন এখতিয়ারের মধ্যে। এটা না লিখলেও চলবে। অর্থাৎ গোপালগঞ্জের তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জে তদন্ত করবে 165 কোন স্থান তল্লাশি করতে, কিন্তু সে যদি ধরেন টুঙ্গিপাড়া গেছে, তাহলে কিভাবে তদন্ত করবে? ওই থানার কর্মকর্তারা জানাবে, জানাই তদন্ত করবে, এটা বলছে 166। তো আমাদের নামাজের বিরতি, আসরের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে ইনশাল্লাহ। তো আমরা এখন শুরু করব। দেখেন, আমরা আজকে শুরু করেছিলাম 157 ধারা থেকে, 57 পর্যন্ত, 66 পর্যন্ত আমাদের পড়া শেষ। তো 166 ধারার পরে যে 167 ধারা, এই 167 ধারাটা এর আগেই আমরা পড়ে ফেলেছি। যে ওই যে আপনার যখন পড়ছিলাম ওই যে ওখানে, যে যাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হবে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে 61 ধারা অনুসারে 24 ঘন্টার মধ্যে। যদি পুলিশের কাছে মনে হয় যে তা পুলিশের হেফাজতে ওই ব্যক্তিকে 24 ঘন্টার বেশি সময় রাখা দরকার, তাহলে তার পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডের আবেদন করবে 167-2 ধারায়। এবং এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে সে পুলিশ 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, বা আসলেই এই আহ, অপরাধী অপরাধ করতে পারে বা তার সংশ্লিষ্টতা আছে বা তথ্য সুপ্রতিষ্ঠিত, সেই ক্ষেত্রে উনি সর্বোচ্চ 15 দিনের রিমান্ড মঞ্জুর করতে পারে, তার বিচারের এখতিয়ার থাকুক বা না থাকুক। এটা আছে 167-তে। এছাড়া 167-তে আর একটা জিনিস আছে, সেটা হলো 167-5-এ বলা হয়েছে যে পুলিশ কর্তৃক তদন্তের সময় 120 দিন, এটা হলো নির্দেশনামূলক। 120 দিনের মধ্যে যদি উনি শেষ করতে না পারে, ম্যাজিস্ট্রেট 10 বছরের নিচে যে সকল অপরাধের সাজা, সেই সকল অপরাধের জামিন দিতে পারে। তবে দায়রা জজ সকল অপরাধের জামিন দিতে পারে, দুইটা অপরাধ ছাড়া। একটা হলো দণ্ডবিধির 400 ধারা, 401 ধারা, চোরদের দলের সদস্য, আর একটা হলো ডাকাত দলের সদস্য। তো আমরা এখন পড়বো 67ও পড়া শেষ। 68, 69, 70, 71 পরে পড়তেছে, আগে 72 ধারাটা শেষ করে আসি, আসেন। ধারা 72, 172, পুলিশ ডায়েরি। পুলিশ ডায়েরির আর এক নাম হচ্ছে কেস ডায়েরি। তো একজন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শুরুর পরে, একজন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শুরুর পরে শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি কাকে কাকে সাক্ষী হিসেবে তলব করলেন, কার কার সাক্ষ্য গ্রহণ করলেন, কে কে কোন কোন স্থান পরিদর্শন করলেন, এই যে যে যাবতীয় যে তথ্যাবলী, এই তথ্যাবলী লিপিবদ্ধ থাকে হচ্ছে আপনার পুলিশ ডায়েরি। এবং পুলিশ ডায়েরি সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 172 ধারায়। দেখেন, এবং এখান থেকে এই যে যে অংশটুকু আমরা পড়তেছি, এখান থেকে লিখিত পরীক্ষা একটা রিটেন প্রশ্ন, লিখিত প্রশ্ন হয় যে পুলিশ ডায়েরি কি, পুলিশ ডায়েরি পুলিশ কখন ব্যবহার করতে পারে, কখন ব্যবহার করতে পারে না, পুলিশ ডায়েরিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকে। তো আমরা প্রথমে পড়ি। দেখেন, পুলিশ ডায়েরি অর্থ: পুলিশ তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো পুলিশ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 172 ধারায় পুলিশ ডায়েরি সম্পর্কে বিধান করা হয়েছে। পুলিশ ডায়েরি গোল দিবেন কেস ডায়েরি নামেও পরিচিত। তো যদি আপনাকে বলে যে পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 172 ধারায়। তারপরে আমরা দেখি যে পুলিশ ডায়েরিতে যে সকল বিষয় লিপিবদ্ধ করে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা প্রতিদিন একটি ডায়েরিতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করে। দেখেন, কখন তিনি খবর বা তথ্য পেয়েছিল, কখন তিনি তদন্ত শুরু এবং সমাপ্ত করলো, কোন কোন স্থান বা স্থানসমূহ তিনি পরিদর্শন করলো, তার তদন্তের মাধ্যমে তিনি ঘটনাসমূহ চিহ্নিত করলো, সেই বিষয়ে একটি বিবৃতি পুলিশ ডায়েরিতে লিপিবদ্ধ
করে। মোটামুটি তিনি তদন্তের ক্ষেত্রে যা যা করেছে সবকিছুই লিপিবদ্ধ থাকে কোথায়? পুলিশ ডায়েরিতে। তো পুলিশ ডায়েরির ব্যবহার দেখেন, যে কোনো গোল দিবেন ফৌজদারি আদালত, উক্ত আদালতে গোল দিবেন অনুসন্ধান বা বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আদালত পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কখন, বিচারের সময় না অনুসন্ধানের সময়? বিচারের সময়ও পারে, অনুসন্ধানের সময়ও পারে। তারপরে দেখেন, এই ডায়েরি গোল দিবেন সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে বরং উক্ত মামলার অনুসন্ধান বা বিচারের গোল দিবেন সহায়ক হিসেবে আদালত ব্যবহার করতে পারে। আমি একটা জিনিস যদি এভাবে চিন্তা করেন যে এজাহার কোনো মূল সাক্ষ্য না, সমর্থনমূলক সাক্ষ্য। 161 কোনো মূল সাক্ষ্য না, সমর্থনমূলক সাক্ষ্য। কিন্তু এই যে যে পুলিশ ডায়েরি, এটা মূল সাক্ষ্য না, সমর্থনমূলক সাক্ষ্য না। এটা এটা কখন ব্যবহার করতে পারে? অনুসন্ধান বা বিচারে। কিসের জন্য? সহায়ক হিসেবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পুলিশ ডায়েরি কি সাক্ষ্য, এটা কোনো সাক্ষ্য না। এটা আদালত কি হিসেবে ব্যবহার করে? অনুসন্ধান বা বিচারের কি হিসেবে? সহায়ক হিসেবে। আচ্ছা, তারপরে দেখেন, পুলিশ ডায়েরি তার আন্ডারলাইন করবেন স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য, টু রিফ্রেশ হিজ মেমোরি, ব্যবহার করতে পারে। এবং এমন পুলিশ কর্মকর্তা পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করতে পারে। এই যে যে স্মৃতি পুনর্জীবিত, এই জায়গায় একটু ছোট্ট করে নিচে বা উপরে লেখেন সাক্ষ্য আইনের 159 ধারা। স্মৃতি পুনরুজ্জীবিত করে সাক্ষ্য আইনের 159 ধারা। এখন স্মৃতি পুনরুজ্জীবিত আসলে কি? স্মৃতি পুনর্জীবিত ধরেন একজন তদন্তকারী কর্মকর্তা, সে তো তার চাকরি জীবনে অসংখ্য থানায় সে চাকরি করে। তো দেখা গেল যে গোপালগঞ্জ সদর থানায় সে চাকরি করছিল 2024 সালে। এরপরে সে বদলি হয়ে যায়, বদলি হয়ে গেছে দেন চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় বদলি হয়। এখন ওই মামলার, গোপালগঞ্জের একটা মামলার আইও হিসেবে ডাকা হয়েছে 24 সালের মামলা, ডাকা হয়েছে 28 সালে। ইতিমধ্যে তো 4 বছর সে আরো অনেক মামলাও বিভিন্ন জায়গায় আইও ছিল। এখন এই গোপালগঞ্জের এই মামলার তো তার কি করছিল, তদন্তের সময় কি কি ছিল, এগুলো তো তার মনে নাও থাকতে পারে। তখন তিনি ওই পুলিশ ডায়েরি দেখে কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশ ডায়েরি দেখে উনি ওনার স্মৃতি কি করতে পারে? পুনরুজ্জীবিত করতে পারে। বার কাউন্সিল পরীক্ষায় আপনাদের স্মৃতি পুনরুজ্জীবনের একটা পদ্ধতি থাকলে ভালো হতো, যে প্রশ্ন কোন জায়গায় আসতেছে পারা যাচ্ছে না, স্মৃতি পুনরুজ্জীবিত করার দরকার। জি, হ্যাঁ। কারণ আপনি সময় 100 মিনিট বা সরি 60 মিনিট, তারপরও স্মৃতি পুনর্জীবিত যদি আপনি করতে চান, তাও তো আপনার পড়া জানা লাগবে যে অমুক জায়গা অমুক জায়গা আছে। আচ্ছা দেখেন, তাহলে এই পুলিশ ডায়েরি দেখে যদি, মনে করবেন পুলিশ ডায়েরি দেখে যদি স্মৃতি পুনর্জীবিত করে, এটা আছে সাক্ষ্য আইনের 159 ধারায়। আর তাকে আবার ওই স্মৃতি পুনর্জীবিত তার এবার জেরা করবে 161 ধারায়। আসামি পক্ষের আইনজীবী করবে কত ধারায়? 161 ধারায়। দেখেন, পুলিশ ডায়েরি তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করলে এমন পুলিশ কর্মকর্তা আন্ডারলাইন করবেন পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করে, সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের 161 এবং 145 ধারার বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আসামি পক্ষ পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে জেরা করতে পারে। যদি উনি স্মৃতি পুনর্জীবিত করে, তাহলে উনাকে ওই পুলিশ ডায়েরি রিলেটেড জেরা করবে। এই কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের 145 আর কত, 161। আচ্ছা, এখন এই পাশে জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন যে আসামি বা তার বৈধ প্রতিনিধি, আন্ডারলাইন করবেন, পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে বা দেখার অধিকারী হবে না। 3টে স্টার দেন। আসামি বা তার বৈধ প্রতিনিধি পুলিশ ডায়েরি দেখার অধিকারী হবে না। পুলিশ ডায়েরি দেখতে পারে শুধু আদালত, আসামি দেখতে পারবে না। তবে আসামি পক্ষের আইনজীবী দেখতে পারে। কখন জানেন? যদি পুলিশ যদি স্মৃতি পুনর্জীবিত করে, তখন ওই যে জেরার সময় লাগবে। কিন্তু যদি পুলিশ স্মৃতি পুনর্জীবিত না করে, তাহলে আসামি পক্ষের আইনজীবীও দেখার অধিকারী না। দেখা নিয়ে একটা প্রশ্ন আসে, পরীক্ষায় আসবে 161 কে আসামি দেখতে পারে? পারে। 164 আসামি বা বাদীপক্ষ উভয়ই দেখতে পারে, কিন্তু পুলিশ ডায়েরি কিন্তু আসামি দেখতে পারবে না। বাট দেখতে পারে আসামি পক্ষের আইনজীবী কখন? যদি পুলিশ স্মৃতি পুনর্জীবিত করে। তাহলে 172তে যে প্রশ্ন আসতে পারে, এক পুলিশ ডায়েরি, আর এক নাম কি, কেস ডায়েরি। পুলিশ ডায়েরি আছে কত ধারায়? 72 ধারায়। পুলিশ ডায়েরি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। আদালত অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে
ব্যবহার করে। পুলিশ ডায়েরি আসামি দেখার অধিকারী হবে না। পুলিশ ডায়েরি দেখে তদন্তকারী কর্মকর্তা স্মৃতি পুনর্জীবিত করতে পারে। যদি স্মৃতি পুনর্জীবিত করে তাহলে তাকে জেরা করা যাবে সাক্ষ্য আইনের 145 বা 161 ধারায়। তখন আসামি পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি দেখার অধিকারী হবে। এই তো। হ্যাঁ। আচ্ছা, বিগত বছরের প্রশ্নতে আসেন দেখি। আচ্ছা, বিগত বছরের প্রশ্নের আগে জেনে রাখা ভালো, তার একটা পয়েন্ট আছে, আন্ডারলাইন করবেন। অধস্তন পুলিশ কর্মকর্তা কোনো অপরাধের তদন্তের ফলাফল বা প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে। 168। 167তে পাইছিলাম রিমান্ড, 68তে পাইলাম তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এই ফলাফল জমা দিবে থানার ওসির কাছে। এই কথা বলছে কততে? 168তে। আমরা একটু মিলাই দেখেন, 60-এ সাক্ষী তলব, 61তে সাক্ষীর জবানবন্দি, 62তে ওই 61 দ্বারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে, যাবে না, 63তে ভয়ভীতি দেখানো যাবে না, 64তে দোষ স্বীকার রেকর্ড, 65-66 স্থান তল্লাশি, 67 রিমান্ড বা তদন্তের সময়সীমা, 68তে পেলাম কি তদন্ত শেষ হওয়ার পরে এই রিপোর্ট আইও জমা দিবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। এটা কত দ্বারা? 168। আমরা বিগত বছরের প্রশ্নটা একটু দেখে দেখেন। একটি ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে সাক্ষ্যের জন্য, তদন্তের জন্য, বিচারের জন্য, সুরতহালের জন্য। কিসের জন্য বলেন? বিচারের জন্য। 1 নম্বর প্রশ্নটা দেখি, সেলফ প্র্যাকটিসের। ফৌজদারি কার্যবিধির ড্যাশ তদন্তের পর অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য পুলিশ আসামিকে গোল দিবেন, মুক্তি দিতে পারে, জামিন দেয় যদি 169 ধারা, 169 ধারা ধরেন তদন্তকারী কর্মকর্তারা যখন রিপোর্ট দিয়ে দিল, তদন্তের রিপোর্ট, তখন উনি যদি অপ্রতুল সাক্ষ্য পায় তাহলে আসামির জামিন দিতে পারে কত ধারায়? 100। যদি পরীক্ষায় আসে যে থানা থেকে জামিন দেওয়া হয় কত ধারায়? এবং এই 169 ধারা আমি বলে রাখি, পরে প্রশ্ন আছে, এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও জামিন দিতে পারে অথবা তদন্তকারী কর্মকর্তাও জামিন দিতে পারে। কত ধারায়? 169। 2 নম্বর প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 169 ধারায় তদন্তের পর অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আন্ডারলাইন করেন, থানার কে? ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে বন্ড সম্পাদন করে মুক্তি দিতে পারে। এবং এর ব্যাখ্যাটা যদি দেখেন যে তদন্ত চলাকালীন সময়ে, আন্ডারলাইন করবেন, তদন্ত চলাকালীন সময়ে বা এবং অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা কে কে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা অপ্রতুল সাক্ষ্য পেলে অভিযুক্তকে মুক্তি দিতে পারে। মুক্তির মানে আর এক নাম হচ্ছে কি? জামিন। কত ধারায়? 169 ধারায়। 170 ধারাও দেখবো। 3 নম্বর প্রশ্ন দেখেন, যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয় তখন পুলিশ কর্মকর্তা মামলাটা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে। যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয় তখন মামলাটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। এটা বলছে কত ধারায়? 170 ধারায়। 170। আচ্ছা, 171 ধারাটা একটু লেখেন। ধারা 171, কোন ফরিয়াদি বা সাক্ষীকে, ধারা 171 দিয়ে লেখেন, কোন ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না। কোন ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না। তাহলে আপনি যদি এখন এখন মনে রাখেন, লিখিত পরীক্ষার সময় এই একই কথা আসে যে তদন্তের ক্ষেত্রে পুলিশ অপরিসীম, তদন্তকারী কর্মকর্তা অসীম ক্ষমতা ভোগ করে থাকে। তখন আমার আলোচনা করতে হবে 154 ধারায় থেকে। 154 ধারায় এফআইআর দায়ের করে, এফআইআর এর পরে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করে 156 ধারায়, তদন্তের ক্ষেত্রে সাক্ষীরে তলব করে 160 ধারায়, সাক্ষী হাজির হলে সাক্ষ্য গ্রহণ করবে 161 ধারায়,
161 ধারায় বিবৃতি কখন ব্যবহার করা যাবে কখন যাবে না, 162 ধারায় সাক্ষীরে হুমকি ধামকি প্রলোভন দিবে না, 163 ধারায় 64 ম্যাজিস্ট্রেটের জন্য প্রযোজ্য, 65 66 ধারায় তদন্তকারী কর্মকর্তা স্থান তল্লাশি করে, 167 ধারায় পুলিশ তদন্তের সময়সীমা এতদিন বা রিমান্ড চাইতে পারে, তদন্ত শেষে তদন্তের রিপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবে 168 ধারায়, এবং অপ্রতুল সাক্ষ্য পেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা জামিন দিবে 169 ধারায়। তো আর যদি পর্যাপ্ত সাক্ষ্য পায় মামলা পাঠাই দিবে ম্যাজিস্ট্রেটের কাছে 170 ধারায়। আর 171 ধারায় এসে বললো যে পুলিশের কাছে যেতে ফরিয়াদি অথবা সাক্ষীকে বাধ্য করা যাবে না। আর 172 ধারা আমরা পড়ে ফেলেছি, 172 ধারায় আছে কি, পুলিশ ডায়েরি। পুলিশ তার তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করে তাকে বলা হয় কি, পুলিশ ডায়েরি। আরিফ সাহেব, আপনার কাছ থেকে 160 থেকে 72 পর্যন্ত 2 মিনিট সময় বলেন। পুলিশ রিপোর্টটা পড়বো, দেখেন। পুলিশ রিপোর্ট 173 ধারা, রিপোর্ট অফ পুলিশ অফিসার, ধারা 173। ফৌজদারি কার্যবিধির 1898 এর অধীন বল দিবেন 2টি ধারায় পুলিশ রিপোর্ট দাখিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের যে ফৌজদারি কার্যবিধি, এই ফৌজদারি কার্যবিধিতে 2টি ধারায় পুলিশ রিপোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2টা ধারা কি কি আমরা দেখি। প্রত্যেক মামলার ক্ষেত্রে তদন্ত শেষে, প্রত্যেক মামলার ক্ষেত্রে না, এর পাশে একটু লেখেন প্রত্যেক জিআর মামলার ক্ষেত্রে। হুম, প্রত্যেক কি মামলা বলেন, জিআর মামলার ক্ষেত্রে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 173 ধারার অধীন পুলিশ রিপোর্ট দাখিল করে। তাহলে জিআর মামলার ক্ষেত্রে পুলিশ রিপোর্ট দাখিল করে কত ধারায়, 173 ধারায়। এরপরে দেখেন প্রত্যেক বল দিবেন নালিশি মামলায়, মানে কি মামলা, সিআর মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 200 ধারার অধীন রিপোর্ট দাখিল করতে পারে। তাহলে এখানে দেখেন যে 202 ধারা, জি। তো জিআর মামলার ক্ষেত্রে 173, আর সিআর মামলার ক্ষেত্রে কত ধারা, 202 ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করে। এখন পুলিশ অফিসারের রিপোর্ট অর্থ কি, এটা আমরা পড়ার আগে একটু যদি বলি যে পুলিশ অফিসার তদন্ত শেষে যে রিপোর্ট দাখিল করে তাকে বলে পুলিশ রিপোর্ট। জিআর মামলার ক্ষেত্রে যদি বলি, এখানে পুলিশ রিপোর্টের 2 ভাগে ভাগ করা যায়। 173 ধারায় পুলিশ তদন্ত করার শেষে উনি যদি তদন্ত করে পায় যে আসামিরা আসলেই এই অপরাধ করেছে, তখন তাদেরকে বিচারের সুপারিশ করে যে রিপোর্ট দেয় এটা বলে চার্জশিট। আর তিনি যদি দেখে যে তাকে অমুক 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 অপরাধ করে নাই বা এরকম কোনো ঘটনা ঘটে নাই, তাহলে আসামিদের অব্যাহতি চেয়ে যে রিপোর্ট দেয় সেটাকে বলে ফাইনাল রিপোর্ট। বাট এই ফাইনাল রিপোর্ট আর চার্জশিট দুইটাই এ করতে কি বলে, পুলিশ রিপোর্ট। বুঝতে পারছেন, পুলিশ রিপোর্ট বলতে চার্জশিটও বোঝায়, পুলিশ রিপোর্ট বলতে কি, ফাইনাল রিপোর্ট বোঝায়। এখন আমাদের এই যে যে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় চার্জশিট শব্দটাও নাই, ফাইনাল রিপোর্ট শব্দটাও নাই। তাহলে এই শব্দটা আসলো কোথায়, আসলো কোথা থেকে, এটা এসেছে পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে এই চার্জশিট বা ফাইনাল রিপোর্ট সম্পর্কে বলা আছে। এখন এ হচ্ছে মূল কথা, এটা নিয়ে বেশ এখানে আলোচনা করা আছে। আপনি জাস্ট পুলিশ তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে যদি মনে করে যে আসামিরা অপরাধ করেছে, তখন যে রিপোর্ট দেয় বিচারের সুপারিশ করে সেটাকে বলে চার্জশিট। আর যদি মনে করে যে তারা কোনো অপরাধ করে নাই বা এরকম কোনো ঘটনা ঘটে নাই, তাহলে তাদের অব্যাহতি চেয়ে যে সুপারিশ করে যে রিপোর্ট দেয় সেটাকে কি বলে, ফাইনাল রিপোর্ট। বা ফাইনাল রিপোর্ট বা চার্জশিট উভয়ই একত্রে বলে পুলিশ রিপোর্ট। এখন শুনেন, যেটা আমাদের বিবেচ্য বিষয় না সেটারে বলে হচ্ছে আপনার ফাইনাল রিপোর্টের প্রকারভেদ। ফাইনাল রিপোর্টে 5 ভাগে ভাগ করা যায়। আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে ফাইনাল রিপোর্ট আছে এটারে 5 ভাগে ভাগ কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে করে নাই, এটা করেছে পিআরবিতে। এখন এই 5 প্রকার আসলে কি কি, আমরা কোর্ট কাছারিতে যারা যান তারা খালি একটা জিনিস বলবেন, ওই এফআরটি এফআরটি, তাদের মুখ দিয়ে সবচেয়ে বেশি যেটা বের হয় সেটা হলো কি, এফআরটি। এখন শুনেন 5 প্রকার ফাইনাল রিপোর্ট কি কি। একটা হলো ফাইনাল রিপোর্ট ট্রু, এটার বলে এফআরটি। ফাইনাল রিপোর্ট ফলস, এটার বলে এফআরএফ। ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, মানে ফাইনাল রিপোর্ট ঘটনাগত ভুল। ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল, ফাইনাল রিপোর্ট হচ্ছে আইনগত ভুল। আর একটা হলো ফাইনাল রিপোর্ট নন কগ,
ফাইনাল রিপোর্ট, নন কগনিজেবল। এখন এই পাঁচটা কি আপনাদের আমি একটু ব্যাখ্যা দিই, এটাকে না লিখলেও চলবে, এটা হলো জাস্ট আপনার জানার স্বার্থে যে এফআরটি কারে কয়, এফআরএফ কাকে বলে। শুনেন, এজাহার করছে যে সলিমুল্লাহ ঘর পোড়াই দিছে একজন। সলিমুল্লাহ মামলা করছে তিনজনের বিরুদ্ধে, এজাহার করছে, এফআইআর হিসেবে রেকর্ড হয়েছে। তো পুলিশ তদন্ত করার পরে পেল যে সলিমুল্লাহর ঘর ঠিকই পড়ছে, কিন্তু সলিমুল্লাহ যাদেরকে আসামি করছে, তানভীর, রুবেল, পিজু, স্বপন, এদের আসামি করছে, এরা কেউ ঘর পোড়ায় নাই। এরা কেউ ঘর পোড়ায় মানে যে অপরাধের কথা বলছে অপরাধ ঠিকই ঘটছে, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা করছে তারা ঘটায় নাই। এটাকে বলে এফআরটি, ফাইনাল রিপোর্ট ট্রু। ট্রু, ঘটনা ঘটছে কিন্তু ওই আসামিরা করে নাই, এটা হলো কি ফাইনাল রিপোর্ট ট্রু। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ফাইনাল রিপোর্ট ফলস কোনটা? ফলস হলো যে এরকম আগুন দেওয়ার কোনো ঘটনাই ঘটে নাই, আর না ঘটলে তো আসামিদের সম্পৃক্ততার প্রশ্নই আসে না। এটা হলো ফাইনাল রিপোর্ট কি ফলস। তাহলে ট্রুতে হলো ঘটনা ঘটছে কিন্তু আসামিরা নাই, আর ফলসে কি ঘটনা ঘটেই নাই। আচ্ছা, এবার আসেন যে ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট। মিস্টেক অফ ফ্যাক্ট, ধরেন মামলা করা হয়েছে যে ছেলে মেয়েরে অপহরণ করে নিয়ে গেছে এবং অপহরণ করে নিয়ে ধর্ষণ করছে, এটা হচ্ছে মামলার বিষয়বস্তু। কিন্তু তদন্ত করে জানতে পারলো যে এটা অপহরণ রিলেটেড কোনো ব্যাপার না, এটা হলো তারা প্রেম ঘটিত ব্যাপার, তারা সাবালক সাবালিকা, তারা নিজেরাই প্রেম ভালোবাসা করে বিয়ে করছে। তো এই যে যে অভিযোগটা করেছিল এটা হচ্ছে কি পরবর্তী ফাইনাল রিপোর্ট দিল, এটা হলো মিস্টেক অফ কি ফ্যাক্ট। মিস্টেক অফ ফ্যাক্ট, বুঝতে পারছেন? এবার আছে মিস্টেক অফ ল। ওই একই টাইপের মিস্টেক অফ ফ্যাক্টের মতোই, আপনি নারী শিশুর অধীনে ধর্ষণের মামলা করতেন, কিন্তু পরে জানা গেল মেয়ে হলো সাবালিকা, তারা দুইজনে মিলে বিয়ে করছে, তো এই জায়গায় এরকম কোনো ধর্ষণ হয় নাই, তো এটা হচ্ছে মিস্টেক অফ ল। বুঝতে পারছেন? এবার আরেকটা বাদ থাকে, ফাইনাল রিপোর্ট নন কক। নন কক, আপনি মামলা করছেন 26-এর, কিন্তু পরে রিপোর্ট আসছে যে 26-এর কোনো ঘটনা, 326-এর কোনো অপরাধ ঘটে নাই, ওই জায়গায় 323-এর অপরাধ ঘটছে। মানে মামলা করছিলেন আমল যোগ্য, কিন্তু তদন্ত করে জানা গেল ওই জায়গায় সংঘটিত হয়েছে কি আমল। এই হচ্ছে আপনার পাঁচ প্রকার ফাইনাল রিপোর্ট: এফআরটি, এফআরএফ, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল, আর একটা হলো ফাইনাল রিপোর্ট নন কক। এই পাঁচটা আপনার না জানলেও কোনো সমস্যা নাই, মানে পরীক্ষায় আসবে না, কিন্তু কোর্ট কাছারিতে যেহেতু যান সবাই খালি বলে এফআরটি এফআরটি এফআরটি। হ্যাঁ, জি, হ্যাঁ। ফলস হচ্ছে যে কথা বললাম যে ঘরে আগুন দিছিল, আসামিরা আগুন দেয় নাই, ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটছে বাট ওই আসামিরা দেয় না, এটা হলো এফআরটি ট্রু। আর ফলস হলো এরকম কোন আগুনের ঘটনাই ঘটে নাই, এটা হলো ফাইনাল রিপোর্ট ফলস। তো নামাজের বিরতি পরে পরীক্ষা দিব ভাই, দেখেন 10-15 মিনিট পরে দেখেন। তো পুলিশ প্রতিবেদনের অর্থ আমি অলরেডি বলে ফেলেছি যে পুলিশ প্রতিবেদন হচ্ছে আপনার দুই প্রকার, একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে আপনার ফাইনাল রিপোর্ট। রেজিস্ট্রেশন কার্ড এখানে ওখানে গিয়ে তোলা যাবে, ওই জায়গায় গিয়ে তোলা যাবে। আপনার মেয়াদ কবে, শেষ কবে? তো যাই হোক দেখেন, খালি একবার ভুল হয়ে গেছিল, বেনজির সাহেবের এক ক্লাসমেটের ওনার এক বান্ধবীরটা করতে দিছে, উনি নাম্বার দিছে এক নাম্বার, আমি নাম্বার দিছি আর একটা, মানে মোবাইল নাম্বার ভুল হয়ে গেছে, এখন এসএমএস যায় আর এক নাম্বারে, ওনার নাম্বারে তো যায় না। সমস্যা নাই, পরে পাওয়া গেছে। দেখেন, এ হলো এক ভুল, আর এক ভুল হলো দিনেশের বাইক নিয়ে তারটা করা হয়নি। কম তো করেন নাই, দেখেন, এত শেষ মতো আচ্ছা, প্রচন্ড চাপ আছে। তো আমরা এখানে একটু দেখি পড়ি যে ফৌজদারি কার্যবিধি দেখেন, এই যে যে আলোচনা, এই আলোচনা আমরা না যাই, সরাসরি পুলিশ রিপোর্টের প্রকারভেদ নিচে এসে এই জায়গা চলে আসেন।
যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন হচ্ছে দুই প্রকার। এক নাম্বার চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, আর চার্জশিট দুই নাম্বার হচ্ছে কি চার্জশিট। এখানে ফুট নেটে দেখেন, ফুট নোটে আছে ইনভেস্টিগেশন অফিসার, এটা ঠিক না, এটা কি হবে ইনভেস্টিগেটিং। জি, জি। এরপরে আমরা দেখি চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট কাকে বলে। দেখেন, তদন্তকারী কর্মকর্তা অভিযোগ বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে আন্ডারলাইন কেন অব্যাহতি করার সুপারিশ করে যে রিপোর্ট দেয় তা হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। চার্জশিটে আসেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ যে প্রতিবেদন দেয় তাই হচ্ছে কি চার্জশিট। আচ্ছা, কিন্তু এমন অনেক পুলিশ প্রতিবেদন থাকে যেটা গোল দিবেন আংশিক চূড়ান্ত প্রতিবেদন বা আংশিক চার্জশিট প্রকৃতির হয়। এমন অনেক প্রতিবেদন আছে যেগুলো হচ্ছে আংশিক চূড়ান্ত, আর একটা আছে কি আংশিক চার্জশিট। মূলত দেখতে হবে পুলিশ প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে। যদি সুপারিশ করে বিচারের, তাহলে ধরে নিতে হবে ওই অংশটুকু হচ্ছে কি চার্জশিট। আর যদি সুপারিশ করে অব্যাহতি, তাহলে ওই অংশটুকু কি ফাইনাল রিপোর্ট। আর আপনাকে যদি বলে যে চার্জশিট শব্দটা 173 দ্বারাই কয়বার ব্যবহৃত হয়েছে, একবারও না। আচ্ছা, এখন দেখেন পুলিশ রিপোর্ট দাখিল এবং ফলাফল। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে 173 ধারার অধীন বা 202(2)(খ) ধারার অধীন চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে, অর্থাৎ যে ক্ষেত্রে পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তাকে আন্ডারলাইন করেন অব্যাহতির সুপারিশ করে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। কিন্তু যে ক্ষেত্রে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে ফৌজদারি অপরাধে বিচারের জন্য পুলিশ সুপারিশ করেছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এমন চার্জশিট গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়া আমরা আগের দিন জানছিলাম যে পুলিশ প্রতিবেদন যাই হোক না কেন, ম্যাজিস্ট্রেট কিন্তু এটা গ্রহণ করতে বাধ্য না। উনি ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে, আবার কি নাও করে। ইভেন যখন ফাইনাল রিপোর্ট দিল মানে অব্যাহতির সুপারিশ করছে, সেই ক্ষেত্রেও উনি এটা আমলে নিতে পারে, আমলে নিতে পারে। আব্দুল সালাম ভার্সেস স্টেট 36 AD 58 এই মামলায় বলা আছে। তাহলে দেখেন যে অধিকতর তদন্ত, ফার্দার ইনভেস্টিগেশন এবং সম্পূরক চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট আসলে কাকে বলে। আচ্ছা, সাপ্লিমেন্টারি চার্জশিট হচ্ছে, আমি একটু বলে নিই, যে একবার চার্জশিট দেওয়ার পরে ইচ্ছা করলে পুলিশ কর্মকর্তা রায়ের আগ পর্যন্ত ইচ্ছা করলে চার্জশিট দিতে পারে। এই যে যে একবার চার্জশিট দেওয়ার পরে এর পরের বার যত চার্জশিট দেবে সেটাকে বলে সাপ্লিমেন্টারি চার্জশিট। এবং এই জায়গায় প্রতিবার যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় এটা হলো অধিকতর তদন্ত করে, পুনঃ তদন্ত না। কি তদন্ত বলেন? অধিকতর তদন্ত। দেখেন, 158 ধারায় নিয়োগকৃত পুলিশের আন্ডারলাইন করবেন, এই যে আজকেই 158 ধারা পড়ছি, 158 ধারায় নিয়োগকৃত পুলিশের আন্ডারলাইন করবেন উপরস্থ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ মুলতুবি রেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 173-2 ধারায় অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। মানে পুলিশ সে ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট যা বলার বলুক, উনি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারে বলতে পারে যে তুমি কি করো, আবার তদন্ত করো। এটা বলে অধিকতর তদন্ত। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা আসবো পরে, যে সাপ্লিমেন্টারি চার্জশিটে নতুন কাউরে নাম দেওয়া যায়। ধরেন আগের বার নাম দিছিল সুমন হাফিজ, একবার প্রথম চার্জশিটে, পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম দিতে পারে বেনজির আরিফ। কিন্তু আগে আগে যাদের নাম দিছে তাদেরকে অব্যাহতির সুপারিশ পরবর্তীতে করা যাবে না। নতুন কাউকে ঢোকানো যাবে কিন্তু পুরাতন কাউকে বাদ দেওয়ার বিধান নাই। আচ্ছা, 173-এর 1 ধারার অধীন পুলিশ রিপোর্ট দাখিল করার পরেও পুলিশ এটা বলতেন 173-এর 3 খ, 173 3 খ ধারায় অধিকতর তদন্ত করতে পারে, ডু ফার্দার ইনভেস্টিগেশন। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অধিকতর তদন্ত করে কত ধারায়, 173 3 খ। এবং এই 3 খ কিভাবে লেখে বলেন একসাথে? আচ্ছা, অধিকতর তদন্ত করে মৌখিক বা দালিলিক অধিকতর সাক্ষ্য পেলে পুলিশ 173 3 খ দ্বারাই অধিকতর রিপোর্ট বা সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে। আপনার মনে রাখতে হবে যে অধিকতর তদন্তও করে যে ধারায়, সাপ্লিমেন্টারি চার্জশিটও দেয় কি সেই ধারায়। 173 কত ধারা ভাই? 3 খ। সাপ্লিমেন্টারি চার্জশিট রুবেল বলেন তো কেন দেয়, চার্জশিট কেন দেয়? একবার চার্জশিট দেওয়ার পরে পুলিশ যদি মনে করে যে এই বিষয়ে আরো তদন্ত হওয়া দরকার, সে তদন্ত করে যদি আরো অপরাধের সংশ্লিষ্টতা পায়, তখন যে চার্জশিটটা দেয় সেটাকে বলে কি সাপ্লিমেন্টারি চার্জশিট। এটা দেয় হচ্ছে 173 3 খ। এখন শুনেন, এই অধিকতর তদন্ত পুলিশ 3 ভাবে করে।
উনি ম্যাজিস্ট্রেট আদেশ দিলে পারে, নারাজি রিপোর্টের ভিত্তিতে পারে, আর একটা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিতে পারে। অর্থাৎ যখন পুলিশ রিপোর্ট দিছে, দেওয়ার পরে যিনি সংবাদদাতা তিনি যদি সংক্ষুব্ধ হয় যে আমি এই প্রতিবেদন মানি না, আমি সংক্ষুব্ধ, এটা বলে নারাজি। নারাজি দিলে ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। ধরেন সে নারাজি দেয় নাই, ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে বলতে পারে যে আপনি আরো তদন্ত করেন। অথবা ম্যাজিস্ট্রেটও বলে নাই, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা 158 ধারার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি পুলিশ অফিসারে বলতে পারে যে আপনি আরো অধিকতর তদন্ত করেন। তাহলে অধিকতর তদন্ত পুলিশ কয় ভাবে করে? পুলিশের উপরস্থ কর্মকর্তার নির্দেশে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে, আর একটা হচ্ছে কি নারাজি প্রতিবেদনের ভিত্তিতে। আচ্ছা দেখেন, হ্যাঁ পরবর্তীতে সেটা আবার দেওয়া যায়, মানে অভিযোগকারী আছে বাট আপনার মামলার গ্র্যাভিটিটা কি তোমায় দেওয়া যায়? তুমি তো 26 পরবর্তীতে আবার এখন সে যা খুশি তাই দিতে পারে, চার্জশিট সাপ্লিমেন্টারি, হ্যাঁ দিতে পারে, কিন্তু উনি দিলেই যে ম্যাজিস্ট্রেট একসেপ্ট করবে বিষয়টা তা না। উনার যেরকম 100 বার দিতে পারে, ম্যাজিস্ট্রেট 100 বার রিজেক্টও করতে পারে। ওই সাপ্লিমেন্টারি চার্জশিট একসেপ্ট করবে কি করবে না, এটা কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। আমি সাবমিট দিছি, দেখেন, পুলিশে যে 23 দিয়ে দিবে, আমি মাইনে নিলাম। আচ্ছা দেখেন, ভাই আচ্ছা আচ্ছা এখানে একটা লাইন বেশ গুরুত্বপূর্ণ, প্র্যাকটিসে হার হামেশা বলে বাট পরীক্ষার ক্ষেত্রে বলা যাবে না। 173 ধারার অধীন পুনঃ তদন্তের কোনো বিধান নাই, আন্ডারলাইন করে 4টে স্টার দেন। মানে আমাদের ফৌজদারি কার্যবিধির যে 173 ধারায় এখানে পুনঃ তদন্ত মানে রি ইনভেস্টিগেশনের কোনো বিধান নাই। বুঝতে পারছেন? পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধিতে কোনটির বিধান নাই? ফার্দার ইনভেস্টিগেশন আছে কিন্তু রি ইনভেস্টিগেশন নাই। দেখেন, তথ্য প্রদানকারীর বা থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার, এই যে আন্ডারলাইন করে তথ্য প্রদানকারীর মানে ইনফরমেন্ট সংবাদদাতা বা থানার ঊর্ধ্বতন কর্মকর্তার আবেদন ক্রমে 158 ধারায় যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। একটু আগে বললাম না তিনটা ভিত্তিতে, তথ্য প্রদানকারী, থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, আর একটা হচ্ছে কে ম্যাজিস্ট্রেট তার নিজ উদ্যোগে। এমনকি অধিকতর তদন্তের কোনো আবেদন না করা হলেও বা কোনো নারাজি পিটিশন দায়ের করা না হলেও ম্যাজিস্ট্রেট স্ব উদ্যোগে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। আপনাদের পুরাতন বইতে নাই। এটা হলো এমনকি অধিকতর তদন্তের কোনো কি না করলে, আবেদন যদি কেউ নাও করে, কোনো নারাজি পিটিশন যদি কেউ নাও দেয়, তবুও কি দিতে পারে? অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। কিন্তু আসামির আবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এটা গুরুত্বপূর্ণ। আসামি কখনো অধিকতর তদন্তের আবেদন করতে পারে না, মানে আসামি কখনো নারাজি দিতে পারে না, সহজ কথা। আসামি কখনো নারাজি দিতে পারে না। আচ্ছা, 173 ধারার অধীন তদন্ত রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেট চার্জশিটভুক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে। যে সকল অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তাদেরকে অব্যাহতি দিতে পারে। যাদেরকে ম্যাজিস্ট্রেট একবার অব্যাহতি দিল, আন্ডারলাইন করবেন, তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পরবর্তীতে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে না। যাদেরকে একবার অব্যাহতি দিছে তাদের বিরুদ্ধে আর অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে না, বরং ম্যাজিস্ট্রেট 190 ধারায় অপরাধ আমলে নিতে পারে। আমলে নেওয়ার বিষয়টা হলো পরে। এটা হচ্ছে আপনি একবার এটা মনে রাখেন, যারা একবার অব্যাহতি দিল তারা আর পরবর্তীতে অধিকতর তাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে না। বলেন তো জিয়ার মামলা আমলে নাই 190 কততে? 190 ক। তাহলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসে আজকে আর একটু পড়বো। দেখেন পরবর্তী কার্যধারা, এটা একটু দেখি। পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয়। পুলিশ রিপোর্ট মানে চার্জশিট হোক অথবা ফাইনাল রিপোর্ট হোক, উনি এটা গ্রহণ করতে কি নয়? বাধ্য নয়। যে ক্ষেত্রে আসামিকে অব্যাহতির সুপারিশ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট দাখিল করে, ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট মানতে বাধ্য নয়। অর্থাৎ ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে গোল দিবেন 202(2) ধারায় আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি দিতে পারে। একটু বুঝেন, নালিশি মামলা হোক বা জিয়ার মামলা হোক, কোন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যখন কারো অব্যাহতি দিবে 202(2) জিয়ার মামলা হোক সিয়ার মামলা হোক, যদি তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে অব্যাহতি দেয় তাহলে কত? 202(2) তারপরটা দেখেন, ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করলে, ম্যাজিস্ট্রেট যদি
ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে বা চূড়ান্ত রিপোর্টের ভিতরে নারাজি পিটিশন যদি দাখিল করে, শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। বা যদি পুলিশ ডায়েরি বা সাক্ষীদের পরীক্ষা করে বা অন্যান্য কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্টের সাথে একমত না হলে 190 খ ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে ম্যাজিস্ট্রেট কি কি পারে। উনি ফাইনাল রিপোর্ট একসেপ্ট করে 202 খ ধারায় অব্যাহতি দিতে পারে। উনি ফাইনাল রিপোর্ট একসেপ্ট না করে উনি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে 173(3) খ। 173(3) খ উনি অধিকতর তদন্তের নির্দেশ না দিয়ে উনি সরাসরি অপরাধ আমলেও নিতে পারে 190 খ। 190 খ, তাহলে ওনার হাতে অপশন বেশ কয়েকটা। ফাইনাল রিপোর্ট একসেপ্ট করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, অথবা কি করতে পারে, আপনার আমলেও নিতে পারে। তো আজকে এই পর্যন্তই থাক। আজকে আমরা এখন পরীক্ষা ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে, সবাই পরীক্ষা দেন। অনলাইনে পরীক্ষা দিয়ে দিচ্ছে, অনলাইনে আপনারা 10 মিনিট পর উত্তরপত্র দিয়ে দিবেন। আর যদি মনে মনে চান যে আপনি রেজাল্ট শিটে নাম তুলবেন, তাহলে দ্রুত উত্তরপত্র কত পেলেন এটা আমাকে জানাতে হবে, দ্রুত। ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, আগামীকাল পড়া থাকবে বিকাল 4:30 থেকে, পরীক্ষাও থাকবে। আল্লাহ হাফেজ।